আরে আকাশ, তুমি অযথা রাগ করছো। তুমি আগে চেয়ারে বসো, তারপর আমি তোমায় বলছি। আমি বললাম আমি এখানে বসতে আসিনি, যা বলার এখনই বলো, আমার উত্তর চাই। তনু বললা আচ্ছা ঠিক আছে বলছি। আকাশ, যা বলেছি সবকিছুই সত্যি, আমি তোমায় কোনো মিথ্যা বলিনি, সবকিছু আমাদের প্ল্যান ছিল। আমি বললাম তাহলে সোহান ভাই কেন আমায় বললো তোমরা এমন কোনো প্ল্যান করোনি, আর উনি তোমার সত্যিকার অন্তে বয়ফ্রেন্ড? কাহিনী কি? যদি তোমার কথা আসলে সত্যি হয় তাহলে কেন আমায় সোহান ভাই ওই রকমটা বলছে? তনু বলল আকাশ, কাহিনী কিছুই না, আর সোহান সত্যি আমার কোনো বয়ফ্রেন্ড না। এই সোহান, তুই প্লিজ ওকে সত্যিটা বলে দে, না হয় আমার উপরে ঘূর্ণিঝড় আসবে। আমি আকাশকে সত্যিটা বহু আগেই বলে দিয়েছি। সোহান বলল ও আচ্ছা এই ব্যাপার, তুই তাহলে নিজেই আকাশ সাহেবকে সব সত্যি বলে দিয়েছিস? আমিও তো বলি, উনি এই ব্যাপারে জানলো কোথা থেকে? আকাশ সাহেব শুনুন, তনু যা বলছে সবকিছুই সত্যি, আমরা প্ল্যান করে আপনার সাথে ওই রকমটা করেছি। আর একটু আগে আমি আপনাকে মিথ্যা বলেছি, কারণ আমি জানতাম না তনু আগে আপনাকে সব সত্যি বলে দিয়েছে। কারণ একটু আগে আমি সত্যিটা স্বীকার করিনি। সোহানের কথা শুনে আকাশের স্বস্তি ফিরে আসে, তবে রাগের মাত্রা আরো বেড়ে যায়। কারণ আকাশের সম্পর্কের মধ্যে কোনো প্রকার ঝামেলা চায় না, সে চায় সম্পর্কে লয়াল থাকার পাশাপাশি পরিপাটিভাবে সম্পর্কটা নিজেও নিভাবে, এবং তনুর থেকেও সে একই জিনিসটা আশা করে। কিন্তু সম্পর্কের মধ্যে নতুন করে কাণ্ড ঘটায় আকাশের রাগের মাত্রা বেড়ে গেছে। চোখ বড় বড় করে তনুর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ। ওপর দিকে তনু আকাশকে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, এই তুমি এখনো কেন রেগে আসো? সোহান তো তোমাকে সমস্ত সত্যি বলেই দিয়েছে, তাও অযথা কেন রাগ করে আসো বলো তো? আমি বললাম রাগ করে আসি কেন সেটা তোর জানতে হবে না, তুই ওনাকে এখন এখান থেকে চলে যেতে বল। আমার সত্যি বেশ রাগ উঠছে, আর কিছু সময় গেলে নিজেকে কন্ট্রোল করা আমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। আকাশের হাবভাব দেখে এবং আকাশের কথা শুনে তনু নিজেও বুঝতে পারে আকাশের সত্যি প্রচন্ডভাবে রাগ উঠে আসে। সোহানের এখন এখান থেকে চলে যাওয়াই ভালো, না হয় কখন কি হয় তার কোনো ঠিক নেই। পরিস্থিতি যে কোনো সময় ভয়ানক রূপ ধারণ করতে পারে। পরিস্থিতিকে অনুকূলে রাখার জন্য তনু সোহানকে বলে, সোহান তুই এখন এখান থেকে চলে যা, আমি কোনো সমস্যা হোক সেটা চাচ্ছি না। এমনিতেই আকাশ রেগে আছে, তার উপরে ওর কথা না শুনলে আমার উপরে যে কোনো সময় বিপদ আসতে পারে, তুই প্লিজ এখন চলে যা। সোহান বলল আচ্ছা আমি চলে যাচ্ছি। সোহান চলে যায়। আকাশের ভিতরে এখনো রাগ কাজ করছে। সোহান চলে গেছে কিন্তু আকাশ নিজের রাগ এখনো কমাতে পারেনি, সে আগের নাই রাগ রয়ে গেছে আকাশের মধ্যে। সোহান চলে যাওয়ার পরও তনু আকাশকে রেগে থাকতে দেখে চেয়ার থেকে উঠে এসে আকাশের গালে হাত রেখে বলে, সোহান চলে গেছে, এবার তো রাগটা কমাও, আর কত রাগ করে থাকবে? আকাশ কোনো উত্তর দেয় না। তনু আকাশকে স্বাভাবিক করার চেষ্টা করাতে উল্টো আরো বিস্ফোরণ ঘটে আকাশের ভিতরে। আকাশের ইচ্ছা করছে তনুকে কঠিন একটা শিক্ষা দিতে, কিন্তু সেটা করা উচিত হবে কিনা আকাশ ভাবছে। তখন আকাশের মনে হয় নিজের মনকে কিছু সময় প্রাধান্য দেওয়া উচিত, না হয় সবসময় মনকে দমিয়ে রাখার চেষ্টা করলে মনের সাথে নিজের একটা দ্বন্দ্ব শুরু হবে। আকাশ নিজের মনকে প্রশ্রয় দিয়ে সোজা তনুর গলা চেপে ধরে তনুকে পেঁচিয়ে নিয়ে গিয়ে দেয়ালের সাথে ঠেসে ধরে বলে, ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। মোবাইল ফোন ছুঁড়ে মেরে কপাল ফাটিয়েছিস, কিন্তু আমি কিছু বলিনি। গরম চা ছুঁড়ে মেরে পেটে ফুসকা ফেলেছিস, কিন্তু আমি কিছু বলিনি। অফিসের সকল কর্মচারীর সামনে সামান্য একটা ভুলের কারণে আমার যেভাবে ইচ্ছা হয়েছে লজ্জিত করেছিস, কিন্তু আমি তাও কিছু বলিনি। তবে আগামীতে যদি তোকে আমি সোহানের সাথে বিনা প্রয়োজনে মিশতে দেখি, তাহলে তখন কিন্তু আর চুপ থাকতে পারবো না। আজকের পর সোহানের সাথে তোর সমস্ত বন্ধুপিরিত বন্ধ। অযথা কোনো কারণে না ফোনে কথাবার্তা বলবি, না সামনাসামনি। এক কথায় ওর সাথে কোনো কারণ ছাড়া কথাবার্তা বলবি না, মনে থাকবে আমার কথা? তনু কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। আকাশ সবকিছু ফেলে সোহানের পিছনে কেন পড়েছে সেটা তনু বুঝে উঠতে পারছে না। চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে তনু। কথার উত্তর না পেয়ে আকাশ তনুকে প্রশ্ন করে, কি হয়েছে, কথার উত্তর দিচ্ছিস না কেন? আমার কথা কি তোর কানে যায়নি? তনু বলল হ্যাঁ গিয়েছে।
আমি বললাম তাহলে উত্তর না দিয়ে চুপ করে আছিস কেন, উত্তর দে। তনু বলল আচ্ছা ঠিক আছে, আমি আর সোহানের সাথে কোনো কারণ ছাড়া কথাবার্তা বলবো না। আমি বললাম মনে থাকে যেন। তনু বলল থাকবে। আকাশ তনুর জবানবন্দি পেয়ে তনুর গলা ছেড়ে দিয়ে বলে, নে এবার ছেড়ে দিলাম, আগামীতে বিনা প্রয়োজনে সোহানের সাথে কোনো কথাবার্তা বলতে দেখলে তোর শ্বাসনালী সজোরে চেপে ধরবো। এবারের মতো বেঁচে গেছিস, পরের বার গলা চেপে ধরলে কিন্তু সোজা উপরে চলে যাবি বলে দিলাম। তনু বলল না, আমি আর কোনো কারণ ছাড়া সোহানের সাথে কথাবার্তা বলবো না, কারণ আমি চাই না ওর কারণে আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আমি বললাম আমি ওই কারণে বিনা প্রয়োজনে কথা বলতে না করেছি। তনু বলল আমি বললাম সরি তনু। তনু বলল ওমা সরি কেন? আমি বললাম তুই তাকারি করার জন্য এবং রেগে গিয়ে গলা চিপে ধরার জন্য। তনু বলল আরে সমস্যা নেই, আমি বুঝতে পেরেছিলাম তোমার অনেক রাগ উঠেছে। আমি বললাম ধন্যবাদ বোঝার জন্য, আচ্ছা এবার আমি গেলাম। তনু বলল না এখন আর যেতে হবে না, আর অল্প কিছু সময় বাকি আছে লাঞ্চ টাইমের, একেবারে লাঞ্চ করে তারপর যেও। আমি বললাম আচ্ছা ঠিক আছে লাঞ্চ করে যাব, তবে এখন গিয়ে খাবার নিয়ে আসি। তনু বলল আজব, তুমি খাবার আনবে কেন? আমি বললাম ওমা কেন, কি হয়েছে? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, আমি খাবার আনলে সমস্যা কোথায়? তনু বলল অনেক সমস্যা আছে, তুমি অ্যাসিস্ট্যান্ট সেটা ঠিক আছে, তবে তুমি আমার হাজবেন্ডও। আগে নয় সেটা বুঝিনি, তাই তোমাকে ফরমাইশ করেছি এটা ওটা করতে, তবে বর্তমানে বুঝার পর একই ভুল আবার করব সেটা তো হতে পারে না। আমি নিজে বসে থেকে তোমাকে খাবার আনতে পাঠাবো সেটা তুমি ভাবলে কি করে? তুমি বসো, আমি ক্যান্টিনে ফোন দিলেই তারা খাবার পাঠিয়ে দিবে, তোমার অযথা কষ্ট করতে যেতে হবে না। আমি বললাম আচ্ছা। তনু ক্যান্টিনে ফোন দিয়ে দুটো খাবার পার্সেল করতে বলে। তনুর কথা মতো কিছু সময় পর ক্যান্টিন থেকে একটা ছেলে দুইটা খাবারের পার্সেল তনুর কেবিনে নিয়ে যায়। হাত দিয়ে আকাশ আর তনু খেতে আরম্ভ করে। খাওয়ার এক পর্যায়ে তনু মহব্বত করে এক লোকমা খাবার নিজের হাতে আকাশকে খাইয়ে দেয়। আকাশ ও তনুর দেখা দেখি একই কাজ করে, এক লোকমা খাবার নিয়ে সেও তনুকে খাইয়ে দেয়। দুজন দুজনকে মহব্বত দেখানোতে ব্যস্ত, কিন্তু তাদের কোনো আইডিয়াই নেই তাদের সামনে যে একটা বাধা আসতে চলেছে। আকাশের কথায় তনু সোহানকে চলে যেতে বলায় সোহান তাদের সামনে কোনো রিয়াকশন না করলেও ভিতরে ভিতরে বেশ অপমান বোধ করে বিষয়টা নিয়ে। সোহানের অনেকটা গায়ে লেগেছে দুজনের আচরণে, বেশি গায়ে লেগেছে আকাশেরটা, কারণ তনু নিজ থেকে এমনটা করেনি, আকাশের কথাতেই সে এমনটা করেছে। সোহান প্রতিশোধ নিবে বলে একটা ফন্দি করতে করতে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিজের পরিবারের সদস্যদের সাথে খেতে বসে। মাঝামাঝি অবস্থায় সোহানের মা রোকেয়া বেগম সোহানকে বিয়ের বিষয় নিয়ে জিজ্ঞেস করে সে বিয়ের বিষয় নিয়ে কিছু ভেবেছে কিনা। সোহান নিজের মাকে জানায় সে বিয়েতে রাজি, এবং সেই সঙ্গে ফোন থেকে তনুর ছবি বের করে নিজের মাকে দেখিয়ে বলে তনুকে সে বিয়ে করতে চায়। সোহানের মা রোকেয়া বেগম ছেলের কথায় বেশ খুশি হয়, তবে সোহানের দেখানো ছবি দেখে রোকেয়া বেগম নিজের ছেলেকে প্রশ্ন করে এটা তো তোর বান্ধবী তনু, তুই তাকে কেন বিয়ে করতে চাইছিস? সোহান বলে হ্যাঁ মা, সে আমার বান্ধবী তনু, আর কেন আমি তাকে বিয়ে করতে চাইছি সেটা অজানাই থাক। সোহানের মা বলল আচ্ছা ঠিক আছে, সেটা না হয় অজানাই থাকলো, কিন্তু সে কি তোকে বিয়ে করবে? সোহান বলল সঠিক বলতে পারছি না, তবে তুমি ওর মায়ের সাথে কথা বলো। সোহানের মা বলল ঠিক আছে, আমি আগামী কালকেই তনুর মায়ের সাথে কথা বলবো ওর বাসায় গিয়ে, দেখি কতদূর কি হয়, এবার তুই খেয়ে নে। সোহান বলল আচ্ছা। সোহানের মা রোকেয়া বেগম পরের দিন তনুর বাসায় যায় বিয়ের বিষয় নিয়ে কথাবার্তা বলতে। তনু বাসায় নেই, সেই সকালে উঠে নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তনুর মা বাসায় একা, আর একজন কাজের মহিলা আছে তনুর মায়ের রান্না বান্নার কাজে সাহায্য করার জন্য। রোকেয়া বেগম তনুর বাসায় যাওয়ায় তনুর মা কাজের মেয়েকে রান্না সামলাতে বলে রোকেয়া বেগমের সাথে কথা বলার জন্য গেস্ট রুমে আসে। রোকেয়া বেগমকে তনুর মা আগে থেকেই চেনে তনুর মাধ্যমে। দুজনে একসাথে বসে প্রথমে কুশল বিনিময় করে, পরবর্তীতে রোকেয়া বেগম তনুর মাকে বলে আপা আসলে আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। তনুর মা বলল হ্যাঁ আপা বলেন কি আবদার? সোহানের মা বলল আপা আমার ছেলে সোহানকে বিয়ের জন্য বউ আগ থেকেই বলে আসছি, কিন্তু সে রাজি না, তবে শেষমেশ গতকাল সে রাজি হয়েছে, কিন্তু সে তনুকে বিয়ে করতে চায়। তনুর মা বলল যাক শেষমেশ রাজি হয়েছে, এতে শুক্রিয়া, তবে সোহান আর তনু তো ভালো বন্ধু, কিন্তু সোহান হুট করে তনুকে কেন বিয়ে করতে চাইছে? সোহানের মা বলল আপা সেটা আমি নিজেও জানি না, সোহান গতকাল বিয়ের জন্য রাজি হওয়ার পর তনুর ছবি দেখিয়ে বলল তাকে বিয়ে করবে, তাই আপনার কাছে আবদার নিয়ে এসেছি। আপা আপনি যদি আপনার মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিতেন তাহলে অনেক বেশি খুশি হতাম। তনুর মা বলল সোহান কেন তনুকে বিয়ে করতে চাইছে সেটা সে ভালো জানে, তবে আমার এতে কোনো মাথা ব্যথা নেই, কারণ মেয়ের হাত চাইতে যে কেউ বাসায় আসতে পারে, কিন্তু আপা আপনার কথা রাখা আমার পক্ষে সম্ভব না। সোহানের মা বলল কেন সম্ভব নয় আপা? কেন আমার ছেলে কি তনুর যোগ্য না, বা আমার ছেলেকে কি আপনার মেয়ের জামাই হিসাবে পছন্দ হয় নাই? তনুর মা বলল না আপা আসলে এমনটা নয়। সোহানের মা বলল তাহলে সমস্যা কোথায় আপা?
তনুর মা বলল, আসলে তনুর তো বিয়ে হয়ে গেছে। সোহানের মা বলল, কি তনুর বিয়ে হয়ে গেছে মানে? কই, আমরা তো কিছুই শুনলাম না। কখন বিয়ে হলো তনুর, আর কিভাবে হলো? তনুর মা বলল, আপনি শোনেননি? সেটা তো বউ পরে আসছে। বিয়ের বিষয় নিয়ে তো আমি নিজেও আগে জানতাম না। সোহানের মা বলল, তাহলে কিভাবে কি হয়েছে? তনুর মা বলল, তনু নিজেই আমার স্বামীর বিজনেস পার্টনারের ছেলে আকাশকে কিছুদিন আগে বিয়ে করেছে। সোহানের মা বলল, বলেন কি? তনুর মা বলল, হ্যাঁ, এটাই সত্য। তনু আকাশকে বিয়ে করার পর এসে আমাকে তাদের বিয়ের বিষয়ে জানিয়েছে। দুঃখিত আপা, আপনার আবদারটা রাখা আমার পক্ষে সম্ভব হলো না। সোহানের মা বলল, আরে আপা, দুঃখিত হওয়ার কিছুই নেই। আপনার মেয়ে যেহেতু বিয়ে করে নিয়েছে, তাহলে এতে আপনি আমার আবদার রাখবেন কি করে? তনুর মা বলল, সোহানের মা বলল, আচ্ছা আপা, তাহলে আর কি করার, আমি তাহলে এবার চলি। তনুর মা বলল, আরে কোথায় যাচ্ছেন? চা খেয়ে যান। সোহানের মা বলল, আপা আজকে নয়, অন্য একদিন খাবো। আমি বাসায় কাজ ফেলে তাড়াহুড়ো করে এসেছি। তনুর মা বলল, আচ্ছা ঠিক আছে তাহলে। রোকেয়া বেগম তনুর বাসা থেকে ফিরে এসে সোহানকে ফোন করে সমস্ত কিছু জানায়। সোহানও বাসায় নেই, নিজের বাবার অফিসের দেখাশোনা করেছে। রোকেয়া বেগমের মুখে সমস্ত কিছু শুনে সোহানের মাথা খারাপ হয়ে যায়। কারণ প্রথমত তনুর মা না করে দিয়েছে, দ্বিতীয়ত তনু যে আকাশকে বিয়ে করেছে সেই বিষয় সোহান কিছুই জানে না। রাগে পিত্তি ফেটে যাচ্ছে সোহানের। প্রতিশোধ নেওয়ার তাড়নাটা আরো বেড়ে গিয়েছে সোহানের, কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো সমস্ত রাস্তায় বন্ধ। নিজেকে কন্ট্রোল করতে না পেরে অফিসে বসেই সিগারেট জ্বালিয়ে দিয়ে টানতে থাকে সোহান। অপরদিকে তনু একটা ফাইল নিয়ে আটকে গেছে। পরিপূর্ণ এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তনুর দক্ষতা আজকে কাজে দিচ্ছে না, গুলিয়ে যাচ্ছে সবকিছু। কাজ করতে গিয়ে একের পর এক গন্ডগোল করছে ফাইলটার মধ্যে। খুব দরকারি ফাইল, কিভাবে ফাইলটা কমপ্লিট করবে তনুর মাথায় কাজ করছে না। এমতো অবস্থায় আকাশের কথা মাথায় আসে তনুর। সাহায্যের জন্য কেবিন থেকে বেরিয়ে আকাশের কাছে গিয়ে বলে, আকাশ, একটা সমস্যায় পড়েছি। আমি বললাম, কি সমস্যা তনু? তনু বলল, খুব দরকারি একটা ফাইল নিয়ে বসেছিলাম, কিন্তু সেটা কেন জানি আমার দ্বারা কমপ্লিট হচ্ছে না। যতই চেষ্টা করছি ততই আরো ঝামেলা পাকছে। তুমি কি একটু পারবে ফাইলটা ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে? আমি বললাম, পারবো। আর না পারার কি আছে? আমার হয়তো বর্তমানে অফিস আদালত নেই, কিন্তু কাজ আমি ভুলিনি, হাত ঠিক আগের মতোই আছে। তবে একটা কথা, তোমার অফিসে তো দক্ষ অনেক কর্মচারী আছে, তুমি চাইলেই তো তাদেরকে দিয়েও করাতে পারো। তনু বলল, হ্যাঁ, অফিসে দক্ষ অনেক কর্মচারী ঠিকই আছে, তবে সবাইকে দিয়ে সব কাজ করানো যায় না। তাই নিজেই বসেছিলাম ফাইলটা নিয়ে, কিন্তু সম্পূর্ণ করতে না পারাই তোমার কাছে এসেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে এনে দাও, আমি ফাইলটা কমপ্লিট করে দিচ্ছি। তনু বলল, এখানে নয়, তুমি নিজেই আমার কেবিনে চলো, কেবিনে গিয়ে বসে বসে শান্ত মাথায় কাজ করবে। আমি বললাম, আচ্ছা। আকাশ তনুর কেবিনে গিয়ে ফাইলটা নিয়ে কাজ করতে শুরু করে। ফাইলটা হচ্ছে অফিসের এ যাবৎকালে যেই কয়টা ডিল হয়েছে বা যেই কয়টা প্রজেক্ট নিয়ে কাজ করেছে সেই সবের হিস্ট্রি নিয়ে। আকাশ ফাইলটাতে হাত দেওয়া মাত্রই বুঝে ফেলে তনু কেন অন্য কোনো কর্মচারী দিয়ে এই কাজটা করায়নি। আসলে তনু অন্য কাউকে দিয়ে এই কাজটা করালে তার অফিসের অনেক তথ্য সম্পর্কে জেনে যাবে, তাই তনু কাজটা আকাশকে করতে দিয়েছে। তনু হয়তো আকাশকে অনেক বেশি বিশ্বাস করে। আকাশ কাজ করতে শুরু করে। তনু নিজের চেয়ার রেখে আকাশের পাশে চেয়ারে চুপ করে বসে আকাশের কাজ দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশের পাশে গিয়ে তনু আকাশকে বলে, আকাশ, তুমি কাজ করো, আমি একটু কেবিন থেকে হেঁটে উঠে আসি, আর সঙ্গে দেখেও আসি কে কিভাবে কাজ করছে। আমি বললাম, আচ্ছা। তনু বলল, আর হ্যাঁ, ফাইলটা দুপুরের আগে কমপ্লিট করে ফেলো, কারণ আজ দুপুরে দুইজন মিলে বাইরে খাবার খাবো এবং সেই সঙ্গে দুইজন মিলে কিছু সময় ঘোরাঘুরি করব। অনেক কয়দিন হয়ে গেছে দুইজন পার্সোনাল সময় কাটাই না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তনু আকাশকে কাজ করতে দিয়ে কেবিনের বাইরে চলে যায়, আর আকাশ খুশি মনে কাজ করতে থাকে। তনু কেবিনের বাইরে গিয়ে অফিসের ভিতরেই হাঁটাহাঁটি করার পাশাপাশি কর্মচারী কিভাবে কি কাজ করছে সেটা দেখছে। কিছু সময় পর তনুর কাছে সোহানের ফোন আসে, কিন্তু তনু ফোন রিসিভ করে না। সোহান তনুকে লাগাতার ফোন দিতেই থাকে। তনু এক পর্যায়ে গিয়ে অফিসের এক সাইডে গিয়ে সোহানের ফোন রিসিভ করে। সোহান তো রেগে মেগে আগুন। উত্তেজিত কণ্ঠে তনুকে বলে, কি হলো, এত সময় ধরে ফোন রিসিভ করছিলে না কেন? তনু বলল, কাজ করছিলাম তাই ফোন দেখতে পারিনি। আচ্ছা বল, কি হয়েছে? সোহান বলল, তনু, তোর আর আকাশের নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি? তনু বলল, সত্যি মিথ্যা পরে আসছে, কিন্তু তুই এটা বল যে আমার আর আকাশের বিষয়ে তুই জানলি কি করে? সোহান বলল, তনু, সত্যি বেশি দিন লুকিয়ে থাকে না, এক সময় না এক সময় সত্যিটা মানুষের সামনে চলেই আসে। আর আমি সত্যিটা জেনেছি তোর মায়ের মাধ্যমে, কিন্তু এবার বল যে তুই আমাকে এই বিষয় কেন জানাসনি? তনু বলল, সোহান, কেন জানাইনি সেটা আমার মধ্যেই থাক। সোহান বলল, না, আমাকে কারণ বলতেই হবে তোর। তনু বলল, সোহান, আমি এই বিষয় নিয়ে কথা বলতে আপাতত ইন্টারেস্টেড না, আমি ফোন রাখলাম, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। তনু টুস করে ফোনটা কেটে দেয়। সোহানের রাগ চূড়ায় পৌঁছে যায়। তনু ফোন কেটে দেওয়ায় হাতে থাকা ফোনটা সজোরে দেয়ালে ছুঁড়ে মারে।
রাগ চরম সীমানায় পৌঁছে গেছে সোহানের। তাকে ফসফস করতে থাকে সে। অপরদিকে তনু ফোন কেটে দিয়ে কর্মচারীদের কাজ দেখায় ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে দুপুর হয়, তনু কেবিনে চলে যায়। আকাশের কাজও শেষ, নিখুঁতভাবে ফাইলটা কমপ্লিট করেছে আকাশ। তনু খুশি হয়ে আকাশের কপালে একটা চুমু এঁকে দেয়। পরবর্তীতে ফাইল সামনে রেখে আকাশকে সঙ্গে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। গাড়ি ড্রাইভ করে প্রথমে দুইজন একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ভরা দুপুরে কঠোর রোদের মধ্যে দুজন একটা পার্কে যায়। পার্ক পুরো খালি, আর এই দুপুর বেলায় কে বা পার্কে ঘুরতে আসে? আকাশ আর তনু ছাড়া পার্কে আর তেমন কেউই নেই। পার্কের এক পাশে ছায়ার মধ্যে দুইজন একটা বেঞ্চের উপরে বসে। তনু বেঞ্চে বসে আকাশের কাঁধে মাথা রেখে পিছন থেকে হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশের ভিতরে খুশির জোয়ার বইছে। তনু আকাশের কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরায়। আকাশ মুহূর্তটাকে উপভোগ করতে থাকে। সেই সঙ্গে সারা জীবন তনুর সাথে এভাবে হাসি খুশি থাকার পরিকল্পনা করতে থাকে। এমন সময় হুট করে আকাশের মনে একটা প্রশ্ন জাগে, তনু তার সাথে আজীবন এভাবে থাকবে তো? কারণ তনু তো তাকে শুধু 3 বছরের জন্য বিয়ে করেছে। এই বিয়েটা শুধু 3 বছরের জন্য, কথাটা মনে পড়তে চেহারা মলিন হয়ে যায় আকাশের। চোখ মুখ কালো করে তনুকে প্রশ্ন করে, আচ্ছা তনু, তুমি কি আমায় 3 বছর পর ছেড়ে চলে যাবে? তনু বলল, আজব, ছেড়ে কেন যাব? আমি বললাম, তাহলে এগ্রিমেন্টের মাধ্যমে শুধু 3 বছরের জন্য কেন বিয়ে করেছো? তনু বলল, আসলে সেটা করেছি তোমার উপরে বদলা নেওয়ার জন্য। আর আমি ভেবেছিলাম তুমি আমায় ভালোবাসো না, তাই তোমায় আটকে রেখে প্রতিশোধ নিয়ে ছেড়ে দিব ভেবেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখি তুমিও আমায় ভালোবাসো, তাই ঠিক করে নিয়েছি তোমার সাথে আজীবন থাকবো। আর এগ্রিমেন্ট বাতিল করে দুইজন সারা জীবনের জন্য আবারও বিয়ে করব। আমি বললাম, সত্যি? তনু বললাম, আমি বললাম, কিন্তু তনু, আমার যে কিছুই নেই বর্তমানে, আমায় বিয়ে করলে তো তোমার তেমন কোনো ফায়দা হবে না। তনু বললাম, আকাশ, ফায়দার জন্য সবাই বিয়ে করে না, আর আমার ফায়দার কোনো প্রয়োজন নেই। নিজের যেটুকু আছে সেটা দিয়ে চলবে আমার। এছাড়া তোমার কিছু নেই তো কি হয়েছে, আমার তো আছে। আমি নতুন একটা কোম্পানি খুলবো, যেটার দায়িত্ব আমি তোমায় দিব। তারপর তুমি একটা অফিস সামলাবে আর আমি একটা সামলাবো। আকাশ তনুর কথার উত্তরে মুচকি একটা হাসি দেয়। আকাশের কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। যেই মেয়েটা প্রতিশোধ নেওয়ার জন্য 3 বছরের এগ্রিমেন্ট করেছে, সেই মেয়েটাই আজ তাকে নিয়ে সারা জীবন কাটানোর পরিকল্পনা সাজাচ্ছে। কল্পনায় বিভোর আকাশ। পাশ থেকে তনু আকাশকে চুপ থাকতে দেখে বলে, এই আকাশ, চুপ করে আসো কেন? কথা বলো। আকাশ, তুমি জানো আমি আরেকটা প্ল্যান করেছি। আমি বললাম, কি প্ল্যান? তনু বলল, আমাদের যখন আবার বিয়ে হবে তখন তোমার মা আর তোমার ছোট বোনকে আমাদের উপরের ফ্ল্যাটটা দিয়ে দিব। তাহলে আমাদের আর বেশি সময় নষ্ট হবে না শ্বশুর বাড়িতে যাতায়াত করতে। এছাড়া 2 বেয়ান মিলে একসাথে সবসময় গল্প গুজব করতে পারবে। তনুর কথা শুনে আকাশ খুশিতে আত্মরা হয়ে তনুকে এক হাত দিয়ে নিজের কিছুটা কাছে টেনে নেয়। এরপর সেও তনুর দিকে এগোতে থাকে। তনু আকাশের এগোনো দেখে চোখ বন্ধ করে ফেলে, কারণ সে বুঝতে পারে যে আকাশ এখন কি করবে, তাই সে চোখ বন্ধ করে ফেলেছে। আকাশ তনুর দিকে এগিয়ে গিয়ে তনুর উষ্ণ ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। তনু আকাশকে রেসপন্স করছে। দুজনে কিছুটা সময় ঠোঁটের ব্যায়াম করে। এরপর একে অপরকে ছেড়ে দিয়ে কথাবার্তা বলে অনেকটা আনন্দের মুহূর্ত কাটায়। বিকাল হয়ে এসেছে। দুজন পার্ক থেকে বেরিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে এসে বসে। তনু গাড়ি ড্রাইভ করে আকাশকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে নিচ থেকে আকাশের সঙ্গে গিয়ে আকাশের মা রহিমা বেগমের সাথে দেখা করে। এরপর দেখা সাক্ষাৎ শেষ করে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর তনুর মা তনুকে সোহানের মায়ের বিষয়ে বলে। তনু বেশ অবাক হয়। সোহানের মা সোহানের জন্য বিয়ের কথা বলতে এসেছিল এই কথা শুনে। তবে তনু অবাক হলেও বিষয়টা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না, নিজের মতো স্বাভাবিক থাকে। দিন কাটতে থাকে। যত দিন কাটছে ততই তনু আর আকাশের সম্পর্ক মজবুত হচ্ছে। একে অপরকে রেখে অল্প সময়ের জন্য তারা থাকতে পারে না। অফিসে থাকলে আকাশের সারাটা সময় তনুর কেবিনেই কাটে, আর বাড়িতে গেলে সর্বক্ষণ ফোনে লেগেই থাকে একে অপরের সাথে। এছাড়া তনু প্রায় সময় আকাশের সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায়। তনুও প্রায় সময় আকাশের বাড়িতে আসে। 2 পরিবারই অনেক খুশি আকাশ আর তনুর সম্পর্কে। কিন্তু কথাই আছে না, সুখ বেশিক্ষণ মানুষের কপালে দীর্ঘস্থায়ী হয় না। একদিন অফিস টাইম শেষ করে তনু গাড়িতে করে আকাশকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সোহান অনেক কয়জন ভাড়াটে ছেলেপিলে নিয়ে তনু আর আকাশের পথ আটকায়। এরপর শুধু আকাশকে গাড়ি থেকে টেনে নামিয়ে সকলে মিলে মারার জন্য ঘিরে ধরে। তনু জলদি করে গাড়ি থেকে নেমে আকাশকে বাঁচানোর জন্য যায়, কিন্তু সোহান তনুকে আটকে দেয় আর নিজের ভাড়া করা ছেলেগুলোকে বলে, আমি একে দেখছি, তোরা ওর ব্যবস্থা কর। সোহান ভাড়া করা ছেলেগুলোকে আকাশের ব্যবস্থা করতে বলে, আকাশকে মারতে বলে। ছেলেগুলো সোহানের কথা মতো আকাশকে মারা আরম্ভ করে। কিন্তু কিছু সময় পর বিকট একটা আওয়াজ হয়, আর সেই সঙ্গে সোহানের ভাড়া করা লোকজন আকাশকে মারা বাদ দিয়ে পিছাতে শুরু করে। সবাই ভূত দেখার মতো চমকে আসে। কারো সাহসে আর কুলাচ্ছে না আকাশের গায়ে হাত দেওয়ায়। সবার সাহস মুহূর্তের মধ্যে রাস্তা বদল করে পালিয়েছে। আকাশ মাটি থেকে উঠে দাঁড়ায়। ছেলেগুলো আকাশকে মাটিতে ফেলে দিয়েছিল মারার সময়। আকাশের হাতে মানুষ টপকে দেওয়ার যন্ত্র।
মানে হলো আকাশের হাতে পিস্তল। আর একটু আগে যে আওয়াজটা হয়েছে সেটা আকাশের পিস্তলের আওয়াজ ছিল। আকাশের সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় আকাশ পিস্তলটা কোমর থেকে বের করে হাওয়ায় চালিয়েছে। আর সেটা দেখে সোহানের ভাড়া করার লোকজন আকাশকে মারা বাদ দিয়ে দূরে সরে যায়। সবাই হতবাক আকাশের হাতে পিস্তল দেখে, বিশেষ করে সোহান আর তনু। আকাশ পিস্তলটা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে সোহানের ভাড়া করা ছেলেগুলোর কাছে এগিয়ে গিয়ে বলে, দম ফুরিয়ে গেছে তোদের, মারবি না আমায় আর? আয় মার এখন আমাকে। তোরা 8 থেকে 10 জন আর আমি একা। তোরা সকলে মিলে একসাথে দলবদ্ধ হয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়লে আমার অস্তিত্ব সহ খুঁজে পাওয়া যাবে না। নে শুরু হয়ে যায় এবার। সবাই চুপ করে থাকে। আকাশের কথার প্রতি উত্তরে কেউ কোনো কথা বলবে সেই সাহসটা পাচ্ছে না। আকাশের হাতের পিস্তলটা যেন সকলের মুখের বলি বন্ধ করে দিয়েছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে সকলেই বুঝে গেছে তারা ভুল মানুষের খপ্পরে পড়েছে। সকলে মিলে একসাথে আকাশের যেই ক্ষতিটা করবে, আকাশ সেকেন্ডের মধ্যেই চাইলে উল্টো তাদের আরো বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে। সকলে নিশ্চুপ, সারা শব্দ নেই কারোর। আকাশ বুঝে যায় সোহানের ভাড়া করা লোকজনের সাহস কতটা। অযথা সময় নষ্ট না করে সোহানের কাছে চলে যায় আকাশ, কারণ ভাড়া করা লোকজনের সাথে কথা বলে আর কোনো ফায়দা নেই। সবকিছুর ভূমিকায় যে আছে তার সাথেই কথা বলা উচিত। সময় নষ্ট না করে বুদ্ধিমানের মতো সোহানের সামনে গিয়ে দাঁড়ায় আকাশ। সোহানের চোখ কপালে উঠে আসে। সায়স্তা করতে এসে উল্টো সোহান নিজেই যেন সায়স্তা হয়ে গেল। চেহারার ধরন পাল্টে গেছে সোহানের। শুরুতে যেমন তেজ নিয়ে কথাবার্তা বলছিল, বর্তমানে তার কোনো ছিটেফোঁটাও নেই সোহানের মধ্যে। সোহানের পরিবর্তন দেখে আকাশের প্রচন্ড হাসি পাচ্ছে। তাও কোনো মতে হাসি থামিয়ে সোহানকে বলে, আমার 12টা বাজাতে এসে উল্টো তোর নিজেরই 12টা বেজে যাচ্ছে। জানিস কোমরে পিস্তল গুজে রাখা শৌখিন মানুষ আমি। তুই আমাকে সাধারণভাবে নিয়ে অনেক বড় ভুল করেছিস। না হয়তো আজ তোর এতটা অবাক হতে হতো না আমায় দেখে। অবশ্য তুই শুধু একা নয়, আমি নিজেও অবাক। কারণ কেন জানিস, গত 5 বছর আগে যখন আমার বাবার অডেল সম্পত্তি ছিল, তখন আমি আমার বাবার টাকা নষ্ট করে শখের বয়সে এই জিনিসটা কিনেছিলাম। কিন্তু কখনোই আমি এই জিনিসটা নিজের সঙ্গে নিয়ে বের হয়নি। আর না এই জিনিসটা আমার কখনো কাজে লেগেছে। তবে আজ অফিসে আসার সময় কেন জানি ইচ্ছে হলো জিনিসটা নিজের সঙ্গে নিতে। তাই অফিসে আসার পূর্বে জিনিসটা নিজের সঙ্গে নিয়েছি। কিন্তু এখন দেখ, আজ জিনিসটা সঙ্গে নিয়ে বের হওয়ায় আমার অনেক ফায়দা হয়েছে। তার জন্য নিজেরও অবাক লাগছে। এবার বল, জিনিসটা কি সত্যি কাজে লাগাবো? আকাশের কথা শুনে সোহান তনুকে সামনে এগিয়ে ধরে বাঁচার জন্য। আর সোহান তনুর পিছনে লুকিয়ে পড়ে। সোহানের কাণ্ড দেখে আকাশ আর নিজের হাসি থামিয়ে রাখতে পারে না। শব্দ করে হেসে দিয়ে সোহানকে বলে, তনুকে সামনে এগিয়ে দিলে কোনো কাজ হবে না। তাই নিজের ভালো চাস তো তনুকে ছেড়ে দে। না হয় যতই তাল বাহানা করিস না কেন, নিশানা কিন্তু ঠিক আমি তোর কপালেই লাগাবো। সোহান ভয় পেয়ে তনুকে ছেড়ে দেয়। সোহানের থেকে ছাড়া পেয়ে তনু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আকাশ তনুকে শান্ত করে তনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তনু একদম কান্না করো না। আমার হাতে যেই যন্ত্রটা আছে সেটার কারণে আমাদের সমস্ত বিপদ কেটে গেছে। তনু, আমি বাকি 8-10টা মানুষের মতো সাধারণ মানুষ, কিন্তু তোমার জন্য সাধারণ থেকে গুন্ডা মাস্তানে পরিণত হতে আমি 1 সেকেন্ডও ভাববো না। তনু বলল, আকাশ আমি ভাবতেই পারিনি সোহান এমন। আমি তাকে বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম, কিন্তু সে আমার জীবনে সুখ শান্তি কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। আকাশ তুমি সোহানকে একটা চরম শিক্ষা দাও, যাতে করে আগামীতে সে তোমার আর আমার মাঝে কখনো ঝামেলা করার সাহস না পায়। আমি বললাম, তনু এমনিতেও সে আর আগামীতে আমাদের মাঝে ঝামেলা করার দুঃসাহস করবে না, কারণ এমনিতেই তার শিক্ষা হয়ে গেছে। আগামীতে মনে হয় না আর সে কিছু করার সাহস পাবে। তবে যদি সাহস করেও থাকে তাহলে সে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। আর সোহান ভাই আমার শোন, আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, আমরা দুজন স্বামী স্ত্রী। তাই তুই অযথা কাবাব মেয়ে হাড্ডি হতে আসিস না। মানুষ জীবনে বড় ধরনের বিপদ থেকে ভাগ্যক্রমে একবার বেঁচে যায়, তবে প্রতিবার যে বেঁচে যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। পরের বার তুই কিছু করতে আসলে তোর জন্য আমাকে সাধারণ মানুষ থেকে দাগি আসামি হতে হবে, যেটা তোর জন্য কখনোই মঙ্গলকর হবে না। তাই এবার একটা সুযোগ দিলাম, সেটা কাজে লাগিয়ে ভালো হ। আর আমার সমস্ত কথা মাথার ভিতরে ঢুকিয়ে নে। এবার চললাম আমরা। এই তনু চলো। পিস্তলটা কোমরে রেখে আকাশ তনুকে নিয়ে গাড়িতে এসে বসে। তনুর চোখ দিয়ে এখনো পানি পড়ছে। আকাশ গাড়িতে উঠে তনুর চোখের পানিগুলো মুছে দিয়ে তনুকে বুকে আগলে নিয়ে কিছুক্ষণ জড়িয়ে ধরে। তনু আকাশকে জড়িয়ে ধরে। আকাশের বুকে মাথা রাখার খানিক পরেই তনু পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হওয়ার আকাশের বুক থেকে মাথা উঠিয়ে তনু আকাশের ঠোঁট দখল করে নেয়। আকাশও কম কিসে, সেও তনুর আচরণে সাড়া দিতে ব্যস্ত। দুজনের মধ্যে আবারও কিছুটা রোমান্টিক কাজ করবার ঘটে। দুজনে আবারও কিছু সময়ের জন্য ঘনিষ্ঠ হয়। মিনিট 5 একে অপরের সাথে মিশে থাকে। এরপর একজন আরেকজনকে ছেড়ে দিয়ে দুজনেই সিটে বসে। তনু গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে শুরু করে, আর আকাশ চুপ করে তনুর পাশে বসে আছে। তনু গাড়ি ড্রাইভ করতে করতে আকাশকে বলে, আকাশ আজকে সোহান চরম বড় শিক্ষা পেয়েছে। আমি তো ভাবতেও পারিনি তুমি নিজের রূপ মুহূর্তের মধ্যে এভাবে পাল্টে ফেলবে। জানো, আমি না আজকে বেশ অবাক হয়েছি তোমার নতুন রূপ দেখে। আমি বললাম, কি করব বলো? সোহান যে এমনটা করবে সেটাও তো আমরা জানতাম না।
আজ কেন জানি পিস্তলটা নিয়ে আসতে ইচ্ছে হয়েছে, কিন্তু কাকতালীয় ভাবে এটার যে আজকে প্রয়োজন পড়বে সেটা আমার জানা ছিল না। তনু বলল, যাক ভালোই হয়েছে। তবে আকাশ জানো, সোহান যে এমনটা করবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। এছাড়া গতকাল সোহানের মা আমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল সোহানের জন্য। আমি বিষয়টা নিয়ে অবাক হলেও সেটা নিয়ে বেশি একটা মাথা ঘামাইনি, কারণ মা সোহানের মাকে আমাদের বিয়ের বিষয়ে বলেছে। আমি ভেবেছিলাম সোহান আমাদের বিয়ের বিষয়ে শুনলে সে আর আমাকে বিয়ে করার চিন্তা করবে না, কিন্তু ওমা আজ দেখি সে ছেলে পেলে নিয়ে হাজির আমাদের ক্ষতি করার জন্য। আমি বললাম, আমার সেই দিনই সন্দেহ হয়েছিল সোহানের কথাবার্তায়, যার কারণে আমি তোমাকে বলেছিলাম সোহানকে চলে যেতে বলতে। আর আজকে সোহান আমাদের সন্দেহটাকে বাস্তবে প্রমাণ করেছে। তনু বলল, আচ্ছা থাক, বাদ দাও, যা হয়েছে হয়ে গিয়েছে। আমাদের দুজনের ভালোবাসা এতটাও সস্তা না যে যে কেউ এসে সেটা ভেঙে ফেলবে। আকাশ, তুমি আমায় কতটুকু ভালোবাসো সেটা সঠিক বলতে পারছি না, তবে আমি তোমায় অনেক বেশি ভালোবাসি, আর তোমাকে আমি সারা জীবনের জন্য চাই। আমি বললাম, তনু, আমিও তোমায় অনেক বেশি ভালোবাসি। তুমি হয়তো এখনো পুরোপুরি ভাবে অনুমান করতে পারোনি আমার ভালোবাসার পরিমাণ কতটুকু, তবে সত্যি বলতে তোমায় আমি এতটা ভালোবাসি যে তোমায় না পেলে জীবনটা মরা লাশের মতো হয়ে যাবে। তোমায় না পেলে আমি বেঁচে থেকেও মরে যাব, এক কথায় জীবন্ত লাশ হয়ে যাব। আমার মধ্যে কোনো শোকতাপ থাকবে না, ভিতরটা পাথরে পরিণত হয়ে যাবে, অনুভূতি শূন্য হয়ে যাব আমি। তনু বলল, এই পাগল, কি সব বাজে কথা বলছো? আমায় পাবে না কেন তুমি? আর আমি কোথায় যাব তোমায় রেখে? আমি তোমার আছি, তোমারই থাকবো। একদম স্বার্থপরের মতো কথা বলবে না বলে দিলাম। তোমাকে না পেলে আমিও কি ভালো থাকবো নাকি? তুমি আমার সমস্ত ভালো থাকার কারণ, যেখানে তোমার কাছ থেকে আমি হারাবো কোন দুঃখে? আমি বললাম, তা আমি জানি না, আমি শুধু নিজের কি পরিণতি হবে সেটাই তোমাকে জানালাম। তনু বলল, জানো না কেন? জানতে হবে। আর না জেনে উল্টাপাল্টা কথা কেন বলো? তোমার পিস্তল দিয়ে তোমারই খুলি একদম ফুটো করে দিব আর একবার বাজে কথা বললে। আমি বললাম, আচ্ছা আর বলবো না। তনু বলল, মনে থাকে জানো? আমি বললাম, থাকবে। তনু বলল, আচ্ছা শোনো, আমরা একটা কাজ করি চলো, তাহলে তোমার মুখ দিয়ে আর উল্টাপাল্টা কথা বের হবে না। আমি বললাম, কি কাজ? তনু বলল, আজকে বৃহস্পতিবারে অফিসে একটা ছোটখাটো খাবারের আয়োজন করে সবাইকে দুইজনের বিষয়ে জানিয়ে দিব আমাদের বিয়ে হয়ে গিয়েছে। আর তার পরের দিন শুক্রবারে দুইজনের পরিবারের সঙ্গে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে আবারও বিয়ে করব সারা জীবনের জন্য, কারণ আমার তো ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার ইচ্ছা নেই। সাধারণভাবেই আমরা দুই পরিবারকে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করব। আর অফিসের মানুষদেরকে যেহেতু জানাতে হবে, তাই আগের দিন ওদেরকে একটা খাবারের আয়োজন করে জানিয়ে দিব, না হয়তো এটা সেটা বলবে যে আমি কৃপণ, আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বিয়ের অনুষ্ঠান করিনি আর তাদেরকে খাওয়াইনি। আমি বললাম, কি তুমি সত্যি আগামী শুক্রবারে আমাকে সারা জীবনের জন্য বিয়ে করবে? তনু বললাম, করব। কেন, তোমার কি কোনো ডাউট আছে? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোডো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, না, সবকিছু কেমন জানো কল্পনা লাগছে আমার কাছে। তনু বলল, কল্পনা নাকি বাস্তব সেটা বৃহস্পতিবার আসলেই বুঝতে পারবে, যখন আমি তোমাকে সকলের সামনে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিব। এবার গাড়ি থেকে নেমে বাসায় যাও, তোমার বাসার সামনে চলে এসেছি। আকাশ তনুর কথা শুনে খুশি মনে গাড়ি থেকে নেমে ভাবতে ভাবতে বাড়ি চলে যায়। আসছে শুক্রবার তনু সারা জীবনের জন্য আকাশের হয়ে যাবে, সেই সঙ্গে তাদের সম্পর্ক সকলের সামনে স্বীকৃতি পাবে। কিন্তু আকাশ পুরোপুরি ভাবে বেখবর, সোহান শুধরে যাওয়ার বদলে আরো বড় ধরনের প্ল্যান করছে। আকাশ খুশি মনে বাড়ির ভিতরে প্রবেশ করে। আকাশের মা রহিমা বেগম ছেলের খুশমেজাজ দেখে ছেলেকে জিজ্ঞেস করে, আকাশ কি হয়েছে? অন্য দিনের তুলনায় আজ তোকে একটু খুশি খুশি দেখাচ্ছে। সাধারণত অফিস শেষ করে বাসায় ফিরলে তোর চেহারায় ক্লান্তি থাকে, কিন্তু আজ আমি তোর চেহারায় কোনো প্রকার ক্লান্তি দেখতে পাচ্ছি না। কাহিনী কি আকাশ? আমি বললাম, মা একটা সুসংবাদ আছে। মা বলল, কি সুসংবাদ? আমি বললাম, আগে আমি নিজের রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে আসি, আর তুমি চা বসাও চুলোয়, তারপর ফ্রেশ হয়ে এসে চা খেতে খেতে সুসংবাদটা দিব। আকাশের মা বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চুলোতে চা বসাচ্ছি, তুই জলদি ফ্রেশ হয়ে আয়। আকাশ নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে মায়ের কাছে আসে।
আকাশের মা রহিমা বেগম ছেলের জন্য চা করে এনে সবে কেবল টেবিলের উপর রেখেছে, আর আকাশও ইতিমধ্যে হাজির। ছেলের আগমনে রহিমা বেগম বলে, এই জেনে তোর চা, আর এবার বল কি গুড নিউজ আছে। আকাশ টেবিলের উপর থেকে চায়ের কাপ উঠিয়ে নিয়ে দুইটা চেয়ার টেনে একটাতে নিজে বসে আর একটাতে নিজের মাকে বসতে বলে। রহিমা বেগম চেয়ারে বসে পুনরায় ছেলেকে আবার বলে, এবার বল কি গুড নিউজ আছে। আমি বললাম, মা, আসছে বৃহস্পতিবার অফিসে ছোটখাটো একটা আয়োজন করে আমাদের বিয়ের বিষয়ে সবাইকে জানাবো, আর শুক্রবার আমাদের দুই পরিবার কোর্টে নিয়ে গিয়ে আমরা সারা জীবনের জন্য আবারও বিয়ে করব। মা বলল, কি সত্যি বলছিস তুই? আমি বললাম, হ্যাঁ মা, সত্যি বলছি, আজ তনুই আমাকে এইসব বললাম। মা বলল, যাক, খুশি হলাম কথাটা শুনে, কিন্তু একটা প্রশ্ন আছে আমার। আমি বললাম, কি প্রশ্ন মা? মা বলল, তনুর তো টাকা পয়সার অভাব নেই, সে চাইলে একটা অনুষ্ঠান করে বিয়ে করতে পারে, কিন্তু সে তা না করে কোর্ট ম্যারেজ কেন করবে, আর লোকে কি বলবে তার এই জিনিসটা নিয়ে? মা, তনুর নাকি ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা নাই, তাই সে কোর্ট ম্যারেজ করবে। আর লোকজন বলতে অফিসের লোকজনই আছে, তাদের জন্য তো সে বৃহস্পতিবার একটা আয়োজন করছে। মা বলল, তাও বিষয়টা কেমন যেন লাগছে আমার কাছে, কারণ তোর না হয় সেভাবে কোনো পরিচিত লোকজন নেই, কিন্তু তনুর তো অফিস ব্যতীত পরিচিত আরো লোকজন আছে, আর পরবর্তীতে কি না কি বলবে। আর সে যেহেতু অফিসে অনুষ্ঠান করবেই, তাহলে সেই অনুষ্ঠানে অফিসের লোকজনের পাশাপাশি তার পরিচিত লোকজনগুলোকেও ইনভাইট করলে বিষয়টা আর জটিল হয় না। আর সে চাইলে কোর্টে বিয়ে না করে অফিসে অনুষ্ঠানের মাধ্যমেই কাজে ডেকে সবার সামনে তোকে বিয়ে করতে পারে, তাহলে একেবারেই সব হয়ে যায়। আলাদা করে বৃহস্পতিবারে অফিসে আয়োজন করবে, আবার শুক্রবারে কোর্ট ম্যারেজ করবে, এত ঝামেলা করার তো আর কোনো দরকার পড়ে না। আমি বললাম, মা, তনুর ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা নেই, সেটা সে আমাকে জানিয়ে দিয়েছে, তাই হয়তো সে কোর্ট ম্যারেজ করবে। এছাড়া কেন সে শুধু অফিসের মানুষজনকে আয়োজন করে খাবে, বাকি আরো মানুষজনকে রেখে, সেটা তনুই একমাত্র ভালো জানে। তবে আমার যতদূর মনে হয়, তনু আমার কারণেই বাইরের কাউকে দাওয়াত করবে না, বা বাইরের কারোর জন্য কোনো আয়োজন করবে না, কারণ আমার তো কোনো কিছুই নেই। এই জিনিসটা নিয়ে মানুষ এটা সেটা বলতে পারে, তাই হয়তো তনু এই বিষয়টা খেয়াল রেখে অফিসের লোকজন বাদে কারোর জন্য কোনো আয়োজন করছে না। মা বলল, হ্যাঁ, এমনটাও হতে পারে, তনু হয়তো তোর এই দিকটা খেয়াল করে নিজের মতো সব চিন্তা ভাবনা করেছে। তবে যাই হোক, আমি খুশি তুই আর তনুর মিলন হওয়াই, কারণ মেয়েটাকে তুই কতটা ভালোবাসিস সেটা আমার অজানা নয়। আমি শুকরিয়া আদায় করছি তোদের মিলন হওয়াই। আমি বললাম, মা, দোয়া করো, আর আমি আগামীকাল গিয়ে খালার বাড়ি থেকে আফিয়াকে নিয়ে আসবো, তারপর তুমি আর আফিয়া দুইজন শুক্রবারই রেডি হয়ে থাকবা কোর্ট ম্যারেজ করার জন্য আমার সাথে যেতে। মা বলল, আচ্ছা বাবা। আকাশ চা খাওয়া শেষ করার পাশাপাশি মায়ের সাথে কথা বলে আবারও নিজের রুমে চলে যায়। পরের দিন যথারীতি অফিসে চলে যায়। দেখছে বসে বসে তনুর জন্য অপেক্ষা করছে সে। তনু এখনো অফিসে আসেনি। কিছুক্ষণ পর তনু অফিসে চলে আসে। তনু আসার পর আকাশ তনুর সঙ্গে তনুর কেবিনে গিয়ে তনুকে বলে, তনু, আজ আমার ছুটি লাগবে, আমার একটা জায়গায় যেতে হবে। তনু বলল, কোথায় যাবে তুমি? আমি যে আজ আরো তোমাকে নিয়ে শপিং এ যাওয়ার প্ল্যান করলাম। আমি বললাম, দুপুরের পর ছোট বোন আফিয়াকে খালাবাড়ি থেকে আনতে যাব, তাই ছুটির দরকার ছিল। তনু বলল, আরে ছুটি নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমি ভেবেছিলাম আজ দুপুরে খাওয়া দাওয়ার পর 3টা বা 3:30 নাগাদ অফিস ছুটির কিছু সময় আগে তোমাকে নিয়ে শপিং এ যাব, কিন্তু তুমি তো আফিয়াকে আনতে গেলে আর অফিসে আসবা না, সোজা বাড়ি চলে যাবা। আচ্ছা, একটা কাজ করলে হয় না? তুমি এখনই চলে যাও আফিয়াকে খালার বাড়ি থেকে নিয়ে আসার জন্য, দুপুরে না হয় অফিসে চলে এসো, তারপর রোদের উত্তপ কোমলে দুজনে 3টা 3:30 নাগাদ শপিং করতে যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তনুর কথা মতো দুপুরে না গিয়ে এখনই খালার বাড়ি থেকে আফিয়াকে আনতে চলে যায় আকাশ। খালার বাড়ি গিয়ে খালাকেও বিয়ের কথা জানাই। আকাশের খালা নাজিয়া বেগম আকাশের বিয়ের কথা শুনে খুশি হয়ে আকাশের হাতে 1010 টাকা দিয়ে বলে, আকাশ, এই টাকাগুলো নিজের বিয়ের প্রয়োজনে খরচ করিস, আমরা শুক্রবার বিকালে তোর বাড়ি যাব। আর তোরা যেহেতু কোর্ট ম্যারেজ করবি, তাহলে আমাদের আগে গিয়ে কোনো কাজ নেই, ধীরে সুস্থে বিকাল করে সপরিবারে তোর বউকে দেখতে যাব। আমি বললাম, ঠিক আছে খালা, তবে খালা একটা আবদার ছিল। খালা বলল, কি আবদার আকাশ? আমি বললাম, খালা, আমি তো তনুকে বিয়ে করতে যাচ্ছি, আর আমারও তো কিছু দায়িত্ব আছে তনুর উপর, কিন্তু আমার হাতে তোমার দেওয়া 1010 টাকা ছাড়া আর কোনো টাকাই নেই। আর আজকে তনু আমাকে নিয়ে শপিং এ যেতে চাচ্ছে, আমার মনে হয় না শপিং এ গেলে অল্প টাকাই হবে। হ্যাঁ, আমি জানি তনু নিজেই খরচ করবে টাকা পয়সা, কিন্তু তারপরও আমারও তো কিছু কর্তব্য আছে তার জন্য। খালা, তোমার কাছে কি 1010 টাকা হবে? আমি মাস শেষে বেতন পেলেই টাকাটা তোমায় দিয়ে দিব। খালা বলল, না রে বাবা, আমার কাছে তো আর কোনো টাকাই নেই,
যা ছিল সব তোকে এক মুঠ করে দিয়ে দিয়েছি। আর তুই তো জানিস তোর আঙ্কেল ঘরে বসা কামাই রোজগার করতে পারে না, যা করি আমি নিজেই করি। তবে তুই চাইলে একটা কাজ করতে পারিস, আমার এক জোড়া স্বর্ণের দুল আছে যেটা বর্তমানে আমার আর কোনো কাজে লাগছে না, তুই সেটা দোকানে দিলে 1000 টাকা নিতে পারবি। তুই সেটা দোকানে জমা দিয়ে 1000 টাকা নে, তারপর মাস শেষে বেতন পেলে না হয় সেটা তুই দোকান থেকে ফিরিয়ে এনে দিস পরে আমাকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। লজ্জা শরমের মাথাকে খালার কানের দুল জোড়া নিতে সম্মতি জানায় আকাশ। আকাশের খালার অবস্থাও বেশ একটা ভালো না। একটা সময় সবকিছু মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু আকাশের আঙ্কেল অসুস্থতার কারণে কাজকাম করতে না পারায় সংসারে অভাব লেগেছে তাদের। সবার একই দশা। আকাশের খালার তার নিজের পরিবারের কেউই সুখে শান্তিতে নেই, সবার জীবনে টানাপোড়া লেগেছে। অবশ্য আকাশের মা রহিমা বেগমের ভাগ্য কিছুটা ভালো ছিল, তাই তিনার আকাশের বাবার সাথে বিয়ে হয়েছে। আর বিয়েটা আকাশের বাবা নিজেই আকাশের মা রহিমা বেগমকে করেছে। আকাশের বাবা সেলিম সাহেব একদিন রাস্তা দিয়ে গাড়ি করে যাওয়ার সময় আকাশের মা রহিমা বেগমকে দেখে তিনার প্রেমে পড়ে যায়। সেই এক দেখাতেই সেলিম সাহেব প্রেমে পড়ে বিয়ের প্রস্তাব দিয়ে আকাশের মা রহিমা বেগমকে নিজের ঘরের বউ বানিয়ে নেয়। সংসার জীবন সুন্দর চলছিল দুজনের, কিন্তু কপালের দুর্গতি থাকলে সেটাকে আর খণ্ডন করা যায় না। যাক, সেই প্রসঙ্গ এখানেই সমাপ্ত করি। নাজিয়া বেগম কিছু সময়ের মধ্যেই আলমারি থেকে কানের দুল জোড়া এনে আকাশের কাছে দেয়। আকাশ দুলজোড়া আর আফিয়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে পৌঁছে আফিয়াকে রেখে সময় নষ্ট না করে আবারও সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে বাড়ি থেকে বের হওয়ার পর আফিয়া যাওয়ার আগে খালার থেকে আনা স্বর্ণের দুলজোড়া একটা স্বর্ণকারের দোকানে দিয়ে 10,000 টাকা এবং একটা রিসিট নিয়ে অফিসে রওনা হয়। দুইটার কিছু সময় পর আকাশ অফিসে এসে পৌঁছায়। তনু না খেয়ে বসে আছে। আকাশ অফিসে পৌঁছাতেই তনু আকাশকে জিজ্ঞেস করে, নিয়ে এসেছো তোমার বোনকে? আমি বললাম নিয়ে এসেছি। তনু বলল, খাবার খেয়েছো? আমি বললাম না, খাইনি। তুমি খেয়েছো? তনু বলল, আমিও খাইনি, এত সময় তুমি আসার অপেক্ষায় বসেছিলাম। আমি বললাম ও। তনু বলল, আচ্ছা যাও, এবার ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসো, আমি ফোন করে খাবারের 2টা পার্সেল আনতে বলছি, তারপর দুইজন মিলে একসাথে খেয়ে নিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আকাশ কেবিনের ভিতরে তনুর পার্সোনাল ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়, আর তনু ফোন করে দুজনের জন্য 2টো খাবারের পার্সেল অর্ডার করে। কিছু সময় পর আকাশ ফ্রেশ হয়ে আসে, আর তারপরই ক্যান্টিন থেকে খাবারের পার্সেল চলে আসে। দুজন মিলে দুপুরের খাবার খেয়ে নেয়। এরপর 3:30 নাগাদ দুজন মিলে বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। তনুর গাড়ি করেই দুজনের শপিং এর জন্য যাচ্ছে। আকাশ তনুর পাশের সিটে বসে আছে, আর তনু গাড়ি ড্রাইভ করছে। কিছুক্ষণ পর তনু একটা নামি দামি শপিং এর সামনে গিয়ে গাড়ি থামায়। আকাশের ভিতরে খসমস করছে শপিং মল দেখা মাত্রই, কারণ শপিং নিয়ে আকাশেরও কিছু পরিকল্পনা আছে। যদি কোনো কারণবশত জিনিসপত্রের দাম বেশি হয় তাহলে আকাশ কুলিয়ে উঠতে পারবে না। এছাড়া সচরাচর শপিং মলগুলোতে জিনিসপত্রের দাম একটু বেশি হয়, ভয় হচ্ছে আকাশের। তবে সেটা তনুর সামনে প্রকাশ না করে তনুর সাথে শপিং মলের ভিতরে চলে যায়। তনু আকাশের হাত ধরে আকাশের শপিং মলের ভিতরে নিয়ে যায়। আকাশ ভিতরে ভিতরে প্রচন্ড নার্ভাস, তবে তনুকে সেটা কোনোভাবেই বুঝতে দিচ্ছে না সে। তনু শপিং মলে ঢোকার পর একটা দোকানে গিয়ে আকাশের জন্য বেশ নামি দামি ব্র্যান্ডের একটা খয়েরি রঙের শার্ট পছন্দ করে। আকাশ কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু শার্টটা নিয়ে আকাশের শরীরের সাথে মাপ দিয়ে আকাশকে বলে, সাইজ তো একদম ঠিকঠাকই লাগছে। তবু আকাশ, তুমি একটু ট্রায়াল রুমে গিয়ে শার্টটা একটু গায়ে দিয়ে দেখে আসো তো সবকিছু বরাবর আছে কিনা। আমি বললাম আচ্ছা। আমি বললাম হ্যাঁ তনু, সব ঠিকঠাক আছে। তনু বলল, যাক, তাহলে আমার ম্যানেজমেন্ট একদম ঠিকঠাক ছিল। আচ্ছা, এবার তুমি নিজে আরো কিছু শার্ট আর প্যান্ট পছন্দ করো। আমি বললাম কেন, এতগুলো শার্ট প্যান্ট দিয়ে কি করব? আমি আর একটা প্যান্ট নিলেই আমার হয়ে যাবে। তনু বলল, এই যে কথা কম বলে আমি যেটা বলি সেটা শোনো, কারণ আগামীতে জামা কাপড়গুলো লাগবে। এক চুট জামা কাপড় দিয়ে আর কয়দিন চলবে? যাও গিয়ে আরো কয়েকটা শার্ট দেখো, সেই সঙ্গে প্যান্টও। আমি বললাম আচ্ছা। বেচারা আকাশ আর কোনো কথা না বলে তনুর কথা মতো বাধ্য হয়ে আরো 2টা শার্ট আর 2টা প্যান্ট পছন্দ করে। আকাশ বাকি জিনিসগুলো পছন্দ করতে করতে তনু আকাশের জন্য পছন্দ করে একটা পাঞ্জাবি কিনে ফেলে। আকাশের কেনাকাটা কমপ্লিট, এবার তনুর কেনার পালা। তনু নিজের জন্য শুধু একটা ড্রেস পছন্দ করে। দোকানদার ড্রেসটা তনুকে প্যাক করে দেয়। তনু শুধু একটা ড্রেস কেনায় আকাশের জিনিসটা ভালো লাগে না। তনুকে আপত্তি জানিয়ে বলে, এই তনু, এটা কি হলো? তুমি আমাকে এক গাদা কিনে দিয়ে নিজের জন্য শুধু একটা ড্রেস কিনলে মাত্র। তনু বলল, আরে সমস্যা নেই, আমার বাসায় অনেক জামা কাপড় রয়েছে নতুন নতুন, তাই একটা ড্রেস কিনেছি। আমি বললাম না, এটা তো হতে পারে না। এই দোকানদার ভাইয়া, আপনি ওই শাড়িটা দেখান তো। তনু বলল, আরে আকাশ, লাগবে না। আমি বললাম, একদম চুপ থাকো, আমার বেশ পছন্দ হয়েছে ওই শাড়িটা। আমি কিছুক্ষণ ধরেই ভাবছিলাম শাড়িটা তোমাকে নিতে বলবো। দোকানদার ভাইয়া, আপনি শাড়িটা দেখান তো। জি ভাইয়া, দেখাচ্ছি। আকাশ তনুর জন্য পছন্দ করা শাড়িটা নিয়ে নেয়।
তারপর সবকিছু হিসাব করে মোট টাকা আসে 22,300 টাকা। দোকানদারের কথা শুনে আকাশের চোখ মুখ কালো হয়ে যায়, কারণ তার বাজেট ছিল 20,000 টাকা, কিন্তু সেটা ছাড়িয়ে গেছে। কোনো কিছু না ভেবেই দোকানদারকে বলে, ভাইয়া আমার এতগুলো শার্ট প্যান্টের দরকার নেই, বাসায় এমনিতেও আমার কয়েক জোড়া নতুন শার্ট আর প্যান্ট রয়েছে, আমার সেগুলো এখনো পরা হয়নি। আপনি আমার একটা শার্ট আর একটা প্যান্ট কমিয়ে রাখুন, তারপর দেখুন কত টাকা আসছে। দোকানদার বলল, আরে ভাইয়া পছন্দ যেহেতু করে নিয়েছেন, কমিয়ে না রাখাটাই ভালো। আর আমি ডিসকাউন্ট ছাড়া আপনাকে বলেছি, তবে ডিসকাউন্ট সহ আপনার বিল হচ্ছে 19,500 টাকা। আকাশের মন খুশি হয়ে যায় দোকানদারের কথা শুনে, চোখে মুখে খুশি নিয়ে দোকানদারকে বলে, ঠিক আছে ভাইয়া, তাহলে সবগুলোই দিন। দোকানদার আকাশের কথা মতো সবগুলো জিনিস আকাশদের দিয়ে সবকিছুর একটা ক্যাশ মেমো দেয়। আকাশ ক্যাশ মেমো আর সবকিছু জিনিস বুঝে নিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে তার মধ্যে থাকা 20,000 টাকা বের করে এগিয়ে দেয়। তনু পুরো আশ্চর্য হয়ে যায় আকাশের আচরণে। শপিং এর টাকা আকাশ দিচ্ছে, সেটা তনু বিশ্বাসই করতে পারছে না। সবকিছু কেমন যেন লাগছে তনুর। আকাশ দোকানদারকে টাকাটা দেওয়ার আগেই তনু আকাশকে থামিয়ে দিয়ে আশ্চর্য হয়ে বলে, এই তুমি এটা কি করছো, আর এত টাকা কোথায় পেয়েছো তুমি? আমি বললাম, আরে কিছুই না, প্রিয় মানুষের জন্য নিজের সাধ্য মতো কিছু করার চেষ্টা করছি। আর টাকাটা কোথায় পেয়েছি সেটা না হয় পরে এক সময় বলবো, এখন আগে বিলটা দিয়ে নেই। তনু বলল, না তুমি বিল দিবে না, টাকাটা তুমি নিজের কাছেই রাখো, আমি বিল দিচ্ছি। আমি বললাম, তনু এভাবে আমাকে আটকিও না, আমারও কিছু দায়িত্ব আছে। যেই মানুষটাকে আমি ভালোবাসি তার জন্য অল্প সংখ্যক টাকা খরচ করতে না পারলে কিভাবে কি? তুমি পরে কখনো দিও, এবার টাকাটা আমি দিচ্ছি। আকাশের জোরাজুরির কাছে তনু হার মানে। আকাশ সমস্ত বিল পরিশোধ করে তনুকে নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। তনুও কম নয়। দোকানটা থেকে বের হওয়ার পর আকাশকে একটা জুতার দোকানে নিয়ে গিয়ে ভালো মানের একটা জুতা জোড়া কিনে দেয়, আর জুতার টাকাটা তনু নিজেই দেয়। অবশ্য আকাশ এখানে কোনো জোরাজুরি করে না, কারণ আকাশের পকেটে আর বেশি টাকা নেই, সে চাইলেও জোরাজুরি করে বিল দিতে পারবে না, সেজন্য নীরব হয়েই থাকে। জুতা কেনার পর তনু আকাশকে নিয়ে শপিং মলের ভিতরে থাকা একটা রেস্টুরেন্টে যায়। এরপর দুজনে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে। বৃহস্পতিবারের দিন সকালবেলায় আকাশ তনুর পছন্দ করে দেওয়া খয়েরি রঙের শার্ট আর প্যান্ট পরে ভালোভাবে রেডি হয়ে নেয় অফিসে যাওয়ার জন্য। আজ সকল মানুষ জানতে পাবে তনু আকাশের স্ত্রী। খুশিতে আত্মহারা আকাশ রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পূর্বে তনুকে ফোন করে আকাশ। তনুও রেডি হচ্ছিল। আকাশের ফোন পেয়ে রেডি হওয়া থামিয়ে ফোন রিসিভ করে। তনু ফোন রিসিভ করার পর আকাশ তনুকে বলে, তনু আমার পছন্দ করে কিনে দেওয়া শাড়িটা পরে এসো কিন্তু। তনু বলল, আরে আমি ওইটাই পরছিলাম। আমি বললাম, ঠিক আছে তাহলে, আর শোনো জলদি চলে এসো, আমি কিছু সময়ের মধ্যেই রওনা দিব। তনু বলল, আচ্ছা ঠিক আছে। এবার ফোন রাখলাম, আমিও রেডি হয়ে জলদি চলে আসবো। আমি বললাম, আচ্ছা। আকাশ ফোন রেখে দিয়ে প্রথমে মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে সালাম করে। এরপর বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে যায়। অফিসে বেশ জোরদার আয়োজন চলছে। অফিসের ছাদে রান্না বান্না হচ্ছে, নিচে সবাই ডেকোরেশন করছে, তবে কেউ জানে না আয়োজনটা কি উপলক্ষে। তনু সবার জন্য বিষয়টা সারপ্রাইজ রেখেছে। আজ দুপুরে খাওয়া দাওয়ার পর তনু সবাইকে সারপ্রাইজটা দিবে, আয়োজনের উদ্দেশ্যটা বলবে, আর সেই সঙ্গে আকাশকেও নতুনভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিবে। তবে ম্যানেজার খালেক সাহেব কিছুটা আন্দাজ করতে পারে কি কারণে আয়োজন করা হচ্ছে, কিন্তু ম্যানেজার এবারও বিষয়টা কারোর সাথে শেয়ার করে না, কারণ দুপুরের পর তো সবাই এমনিতে আয়োজনের আসল উদ্দেশ্য জানতে পারবে, তাই চুপচাপ সবার সাথে মিলে কাজকর্ম করতে থাকে। অফিসটা সুন্দরভাবে ডেকোরেশন করছে সবাই মিলে। আকাশ অফিসে পৌঁছানোর পর সে নিজেও সবার সাথে কাজে যোগদান করে, তবে ম্যানেজার আকাশকে বারণ করে না করার জন্য, আর বলে সবটা ওনারাই সামলে নিবে। আকাশ বুঝে যায় ম্যানেজার কেন বারণ করছে, মুখের কোণে হাসি টেনে বলে, খালেক সাহেব সমস্যা নেই, কাজ করা স্বাস্থ্যের জন্য ভালো, আর তাছাড়া আমি কাজ করলে কোনো জাতপাত নষ্ট হবে না। ম্যানেজার খালেক সাহেব আকাশকে আর কিছু বলে না। আকাশ সবার সাথে মিলেমিশে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তনু সেজেগুজে আকাশের পছন্দ করা শাড়িটা পরে অফিসে আসে। সবাই তনুকে দেখে অবাক, কারণ এই প্রথমবার তনু শাড়ি পরে অফিসে এসেছে। সবার মনে একই প্রশ্ন জাগে, তনু শাড়ি পরাই, কিন্তু কেউ কিছু বলতে পারে না, কারণ যতই হোক তনু সবার বস আর তারা তাদের কর্মচারী, তাই সবাই চুপচাপ করে থাকে। তনু অফিসে এসে নিজের কেবিনে চলে যায়। দেখতে দেখতে একটার আজান হয়। বাবুর্চিদের রান্নার কাজ শেষ। তনু কেবিন থেকে বেরিয়ে আসে। খাওয়া দাওয়ার পালা শুরু হয়। এমন সময় সোহান অফিসে আসে। সোহানকে দেখা মাত্রই আকাশের রাগ উঠে যায়। আকাশ তনুর কাছে গিয়ে বলে, ওই বদমাশটা এখানে কি করছে? তনু বলল, আকাশ আমি ওকে দাওয়াত করেছি। আমি বললাম, মানে কি? সে এত কিছু করলো আর তুমি তাকে দাওয়াত করছো, ঘটনাটা বুঝলাম না। তনু বলল, আকাশ চাপ নিও না, আমি ওকে দাওয়াত করেছি শুধুমাত্র দেখানোর জন্য। আমি আজকে সকলের সামনে তোমাকে নিজের স্বামী বলে পরিচয় দিব, আর সোহান সেটা দেখে জ্বলবে। আমি বললাম, তনু এমনটা করা কি খুব বেশি প্রয়োজন ছিল?
তনু বলল ছিল, কারণ সে শয়তানি করতে চেয়েছিল তোমার আর আমার সাথে, তাই তাকে ইনভাইট করেছি প্রতিশোধ নেওয়ার জন্য, যাতে করে আমাদের সমস্ত কিছু দেখে তার ভিতরে হিংসায় জ্বলতে থাকে। আমি বললাম যাক, যা ইচ্ছা করেছো, তবে দেখো কোনো ঝামেলা যেন না হয়। তনু বলল, আরে আজকে আর কোনো ঝামেলা করতে পারবে না, কারণ অফিসের এতগুলো কর্মচারী রয়েছে, তার উপরে তুমি তো রয়েছই, আশা করি তার আর সাহস হবে না কিছু করার। আকাশ আর কিছু বলে না, তবে মনে মনে সোহানকে নিয়ে সে একটু দোটানায় ভুগছে, কারণ শয়তান বলতেই সুযোগ পেলে সে মানুষের ঘাড়ে চেপে বসবে, কখন কোন দিকে কি করে তার কোনো ঠিক নেই। একদিকে সোহানকে নিয়ে চিন্তা হচ্ছে, অপরদিকে সবার সামনে তনু তাকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিবে সেই খুশি। সকলের খাওয়া দাওয়া শেষ হয়। তনু সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আজকের আয়োজনের উদ্দেশ্য কি সেটা বলার জন্য সবাইকে একসঙ্গে হতে বলে। কি কারণে আজকের এই আয়োজন সেটা একটু পরেই বলছি, আগে ছোট্ট একটা কাজ সেরে নিই। তনু সবাইকে অপেক্ষায় রেখে আকাশের কাছে যায়। আকাশ এক সাইডে করে তনুর থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়েছিল। তনু আকাশের কাছে গিয়ে হুট করে তার পছন্দ করে দেওয়া আকাশের শার্টের কলারে সে নিজেই খপ করে চেপে ধরে, এরপর আকাশের শার্ট ধরে তাকে সবার সামনে টেনে এনে লাগাতার কষে কয়েকটা থাপ্পড় মারে। আকাশ তনুর এমন আচরণে পুরো আশ্চর্য হয়ে যায়। হুট করে পরিস্থিতির এমন পরিবর্তন দেখে আকাশ হতভম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। আমি জানি আপনাদের সকলের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি আকাশকে কেন মারলাম, কিন্তু সত্যি জানলে আপনারা নিজেরাও আশ্চর্য হবেন এই শয়তানটা কি করেছে। আপনারা একটু অপেক্ষা করুন, বলছি, আগে নিজের বাকি রেস্টটুকু মিটিয়ে নিই। তনু আকাশকে আরো কয়েকটা থাপ্পড় মারে। তনুর আচরণে রীতিমতো সবার আশ্চর্য সীমা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সবাই তনুর দিকে। আর তনু পরবর্তীতে আকাশকে আবারও থাপ্পড় মেরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশ গালে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে, লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। তনু রেশ মিটিয়ে নিয়ে সবাইকে বলে, এবার সকলেই শুনুন, কারণটা বলছি। এই বদমাইশটা আমার অফিসে এসেছে খারাপ উদ্দেশ্য নিয়ে। শুরুতে আমি এই বেয়াদবের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি এই ছেলের মতলব খারাপ। আমি একজনের সাথে সিরিয়াস একটা রিলেশনে রয়েছি, কিন্তু তারপরেও এই বদমাইশ ছেলে আমাকে একটা ফাঁদে ফেলে বিয়ে করেছে। অবশ্য সেই বিয়ের কোনো ভ্যালু নেই, কারণ কোর্টের একটা কাগজে সে আমার থেকে চালাকি করে সিগনেচার নিয়েছে। আর তাছাড়া সেই কাগজটা আমি কৌশলে জব্দ করে নিয়ে ছিঁড়ে ফেলেছি। কিন্তু এই ছেলের উদ্দেশ্য ছিল সে আমায় কৌশল করে বিয়ে করবে, যাতে করে সে আমার সম্পত্তি ভোগ করতে পারে। কিন্তু পরবর্তীতে আমি তার উদ্দেশ্য জানতে পেরে চালাকি করে আমার সিগনেচার করা কাগজটা নিজের আয়ত্ত করে নিয়ে নষ্ট করে ফেলেছি, যাতে সে আমার কোনো ক্ষতি করতে না পারে। আর আজকের আয়োজনের আসল উদ্দেশ্য হলো এই ছেলের ইতিহাস সম্পর্কে সবাইকে জানানো। এছাড়া আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হলো আগামীকাল আমি বিয়ে করতে যাচ্ছি, যেটার অগ্রিম দাওয়াত আপনাদের খাইয়ে দিলাম। আমার ধুমধাম করে বিয়ে করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনাদের একটা হক আছে, তাই আজকে অগ্রিম আয়োজন করলাম। আর আমি যাকে বিয়ে করব তার সাথে সকলের একবার পরিচয় করিয়ে দিই। এই সোহান, এইদিকে আসো। আকাশ লজ্জায় কিছুটা দূরে সরে দাঁড়ায়। সোহান তনুর কথা মতো কর্মচারীদের মধ্যে থেকে গিয়ে তনুর পাশে দাঁড়ায়, আর তনু সকলের সামনে সোহানের পরিচয় করিয়ে দেয় এবং আগামীকাল তনু আর সোহান বিয়ে করতে যাচ্ছে সেই বিষয়ে ঘোষণা করে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আকাশ, ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আকাশের তনুর সমস্ত কথা শুনে। একটু আগে একগাদা মিথ্যা দোষ তনু আকাশের উপর চাপিয়ে দিয়েছে, যেটার একটাও সে করেনি। উল্টো তনু নিজেই সবকিছু করেছিল। আকাশ যেদিন জয়নিং এর জন্য আসে সেই দিন তনুই তাকে ফোর্স করে বিয়ে করেছে, আর আজ তনু তাকে উল্টো অপবাদ দিয়ে সবার চোখে আসামি বানিয়ে দিয়েছে। আকাশ কখনোই এমনটা আশা করেনি তনুর থেকে। মন থেকে সত্যি সে তনুকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তনু শেষমেশ তার সাথেই চোখ উল্টো করে নিল। আকাশের কেমন যেন কোনো কিছু বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। তনু আর সোহানের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে আকাশ, ভিতরে ভিতরে প্রচন্ড আফসোস হচ্ছে। ভাবার কথা ছিল কি আর কি হলো। ভালোবাসার পরিণাম যে কতটা ভয়ানক হতে পারে সেটা আকাশ আজ বাস্তবে দাঁড়িয়ে নিজের চোখে দেখছে। পুরো অফিসের সবাই আকাশের দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। 2-4টে খুন করে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো দাঁড়িয়ে আছে আকাশ। সে আজ কিছু না করেও আসামি। তনু সোহানকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সোহানের চোখে মুখে হাসি, আর আকাশ কষ্টের ঠিকাদারি নিয়েছে। তনু সোহানকে পরিচয় করিয়ে দিয়ে আকাশের কাছে যায়। গলার আওয়াজ ছোট করে আকাশ আর সে ছাড়া কেউ শুনতে না পায় এমন করে বলে, কিরে কেমন ফিলিংস হচ্ছে তোর? আজকের দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। কি ভেবেছিস তুই আমাকে বারবার অপমান করবি আর আমি তোকে ছেড়ে দিব? না রে, আমি এতটা দয়ালু নই। আমি সেই তনু যে কারোর দেওয়া কষ্টের কথা ভুলি না।
কেউ আমায় একবার কষ্ট দিলে আমি তাকে সেটা সুদে আসলে 10 বার ফিরিয়ে দিই। তবে তোর ভাগ্যটা ভালো ছিল, তুই আমায় 5 বছর আগে অপমান করেছিস। তোদের জন্য আমার বাবা মারা গিয়েছে, কিন্তু আমি তোর বেলায় সেটা ভুলে গিয়েছিলাম। তবে তুই পরের বার আবারও একই কাজ করলে আমার পার্টিতে অপমান করে। আর সেদিন এই আমি ঠিক করে নিয়েছি তোর উপরে অতীত এবং বর্তমানে সমস্ত প্রতিশোধ নিব। সেই কারণে আমি তোর সাথে অতিরিক্ত ভালোবাসার নাটক শুরু করেছিলাম। অবশ্য আমিও তোকে ভালোবাসতাম, কিন্তু তোর কারণে অপমানিত হওয়ার পর সমস্ত ভালোবাসায় ঘৃণায় পরিণত হয়েছে। এছাড়া যদিও তুই আজাদ সাহেবের সাথে কথা বলে সব ঠিক করেছিস, কিন্তু আমি তনু যেটা একবার করব ভাবি সেটা করেই সারি। আর তোর কারণেই আমি বাধ্য হয়ে সোহানের সাথে সম্পর্ক করেছি, না হয়তো আজ আমি তোর সাথে থাকতাম। যে নারী অসম্ভব ভালোবাসতে জানে সে ঘৃণাও করতে জানে। তুই সেদিন ওই রকমটা না করলে আজ তোর এই দুঃসময় দেখতে হতো না। একে একে বেশ কয়েকবার তুই আমাকে আঘাত করেছিস, আর সেই সব তোকে ফিরিয়ে দেওয়ার পালা। আমার বাবা মারা গিয়েছে, কিন্তু তোরা কেউ সাহায্য করিসনি। তোরা যদি আমার বাবা সাহায্য করতি তাহলে আজও আমার বাবা জীবিত থাকতো। বাবার দুঃসময় আশায় তোরা সব কয়টা সাইড কেটে পড়েছিস। তার উপরে টাকার কারণে আমায় তুই অপমান করেছিস। কি জানো বলেছিলি তখন? আমি তোর যোগ্য না। আমার মতো অনেক মেয়ে দৈনিক তোর পিছনে ঘোরে, আজ দেখ তো কে কার যোগ্য না। তুই আমাকে গত 5 বছর আগে তুচ্ছ ভেবেছিলি, আজ দেখ আমার আশেপাশে আসার যোগ্য তোর নেই। তার উপরে আবার আমাকে এই পার্টিতে অপমান করা। হ্যাঁ দেখ এখন কেমন লাগে। সেদিন যখন সোহান অফিসে এসেছিল তার একদিন পর আমি সোহানের সাথে মিলে সব প্ল্যান করি। তোকে সোহান রাস্তার মাঝে আটকে ছিল, এটাও আমাদের একটা প্ল্যানের অংশ ছিল। আমাদের ইচ্ছে ছিল তোকে কষিয়ে একটা মার দেওয়া, কিন্তু তুই সেদিন বেঁচে গেছিস পিস্তলের কারণে, আর আমাদের প্ল্যান বৃথা যায়। তারপর আবার নতুন করে প্ল্যান সাজাই আজকের জন্য। এত টাকা পয়সা নষ্ট করেছি শুধু তোকে অপমান অপদস্থ করার জন্য। তুই আমাকে ভরা মজলিসের সামনে অপমান করেছিস, তাই আমি ঠিক করেছিলাম তোকে একটা আয়োজন করে সেখানে ইচ্ছে মতো অপমান করব। সেটা তোকে আজ করলাম। আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে তনুর কথাই। যাকে সে সবটুকু দিয়ে ভালোবাসে সেই তনুই তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসার নামক জঘন্য একটা নাটক করেছে। দুই গাল লাল হয়ে গিয়েছে আকাশের তনুর থাপ্পড়ের কারণে। ভীষণ কষ্ট হচ্ছে আকাশের, টলমল করে চোখের পানি পড়ছে। কি পরিমাণ কষ্ট হচ্ছে আকাশের ভিতরে তা কারোর পক্ষে অনুমান করা সম্ভব না। তনুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশ। আকাশ ভাবছে আমি বরাবরের মতোই হতভাগা। আমি আমার দুঃখগুলো একটা গ্লাসে রাখি, গ্লাস গলে যায়। একটা কাঠের পাত্রে রাখি, তাতে আগুন ধরে যায়। একজন ঘৃণিত লোকের চুল্লিতে রাখি, ততক্ষণে সে মারা যায়। একটা উন্মুক্ত আগ্নেয়গিরির মুখের মধ্যে পুড়ে দিই, কিন্তু ওরা শূন্যপথে উত্তপ্ত লাভা হয়ে উড়ে যায়। আমার দুঃখগুলো কারোর সাথে ভাগাভাগি করার চেষ্টা করি, সে আমার মজা উড়িয়ে চলে যায়। আমি আমার দুঃখগুলো কোনো আলোকিত সমাজে রাখি, সেই সমাজে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। আমার দুঃখগুলো আমি পুনরায় আমার নিজের ভিতরে ফিরিয়ে আনি, সেই দুঃখ আমায় কাঁদিয়ে ছারখার করে দেয়। আমি তাকে স্বার্থহীনভাবে ভালোবাসলাম, আর পরিশেষে সে আমার সাথে নৃশংসতা দেখালো। হায় রে দুনিয়া। তনুর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে মনে মনে আফসোস করছে আকাশ। তনুর বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না আকাশের চোখের পানি দেখে, উল্টো আরো প্রতিহিংসা দেখিয়ে বলে, আরে বাহ, তোর তো দেখি বেশ লজ্জা, অল্পতেই তোর চোখে পানি বেরিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তোর মধ্যে লজ্জাবোধ বলতে কিছুই নেই, কিন্তু এখন দেখি তোর চোখ দিয়ে পানি পড়ছে। তার মানে একটু হলেও তোর ভিতরে লজ্জা আছে। তবে তোর লজ্জা থাকা না থাকা দিয়ে আমার কোনো লাভ নেই। আর তোর চোখের পানি দেখে আমি আর বলছি না, তাই তোর জন্য ভালো হবে বিতার চোখের পানিগুলো নষ্ট করিস না। কারণ এখন মাত্র একটা ধাপ গিয়েছে, আরেকটা ধাপ এখনো বাকি আছে। সেজন্য বলছি চোখের পানিগুলো আপাতত বাঁচিয়ে রাখ, একটু পর কাজে লাগবে। আকাশ তনুর কথা শুনে বুঝে উঠতে পারে না তনু কিসের ধাপের কথা বলছে। ইতিমধ্যে তনু আকাশকে সজোরে এক ধাক্কা দিয়ে উল্টে মাটিতে ফেলে দেয়, তারপর সে সরে যায়। সোহান এগিয়ে আসে আকাশের কাছে। আকাশ নিজেকে সামলে মাটি থেকে উঠার আগে আকাশের কলার চেপে সোহান ধরে। আকাশ পুরোপুরি নিশ্চুপ। সোহান আকাশের কানের দিকে নিজের মুখ কিছুটা এগিয়ে তনুর নাই দুইজন ব্যতীত কেউ না শোনে এমন করে বলে, খুব দেমাগ বেড়েছিল তোর তাই না? খুব অহংকার হচ্ছিল তোর তনুকে পেয়ে? দেখ তনু এখন আমার। আগামীকাল আমরা দুজনে বিয়ে করে সংসার শুরু করব। আগামীকাল সারা জীবনের জন্য তনু আমার হয়ে যাবে। আগামীকাল থেকে তোর তনুর শরীরে আমি স্পর্শ করব। ওর উপরে আগামীকাল একান্তই শুধু আমার অধিকার থাকবে। আকাশ সোহানের কথা শুনে সোহানের দিকে কিছুটা আক্রোশ নিয়ে তাকায়। সোহান আকাশের তাকানো দেখে আকাশকে বলে, সেই দিন পিস্তল নিয়ে বহু বাহাদুরি দেখিয়েছিস, কিন্তু আজ তোর বাহাদুরি আমি ছুটিয়ে দিব।
সোহান আকাশের উপরে বসে নৃশংসভাবে আকাশকে মারতে আরম্ভ করে, কিন্তু আকাশ একটু টু শব্দও করে না, চুপচাপ পড়ে পড়ে মার খাচ্ছে। অফিসের সবাই দৃশ্যটা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে, কেউ আকাশকে বাঁচাতে আসছে না, কারণ সবার নজরে আকাশ ঘৃণিত। সোহান আকাশকে মারতে মারতে আকাশের নাক মুখ ফাটিয়ে রক্ত বের করে ফেলেছে। নাক মুখ থেকে অনর্গল রক্ত পড়ছে আকাশের, কেউ কোনো মনুষ্যত্ব দেখাচ্ছে না আকাশের জন্য। সোহানের ভিতরেও কোনো মায়া দয়া কাজ করছে না, সে প্রহার করেই চলেছে আকাশকে। এমন সময় অফিসের ম্যানেজার খালেক সাহেব দৌড়ে আসে আকাশকে বাঁচানোর জন্য। এত সময় বেচারা চাকরি হারানোর ভয়ে চুপচাপ করে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারে না, সাহস করে আকাশকে বাঁচাতে চলে আসে। কারণ কেউ না জানলেও খালেক সাহেব জানে আকাশ নির্দোষ। কয়েকদিন আগে তনু নিজেই তিনাকে বলেছে আকাশ তার হাজবেন্ড, কিন্তু যদি আকাশ সত্যি তাকে ফন্দি করে বিয়ে করত তাহলে তনু তিনাকে কখনোই ওইভাবে বলতো না। মানুষ আপন মানুষকে নিয়েই জোর গলায় বলে, কারোর পেশারে পড়ে তনুর মতো ওইরকম নিখুঁতভাবে কথা বলার কারোর পক্ষে সম্ভব না। খালেক সাহেব জোরপূর্বক সোহানকে আকাশের কাছ থেকে টেনে ছাড়িয়ে আকাশকে ধরে মাটি থেকে তোলে, কিন্তু সোহান আবারও তেড়ে যায় আকাশের মারার জন্য। খালেক সাহেব আকাশকে ছেড়ে সোহানকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে পিছন থেকে আকাশ সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহানকে কষি একটা লাগিয়ে দেয়, যার ফলে সোহান সাথে সাথে ঢুলে মাটিতে পড়ে যায়। আকাশের এক ঘুষিতে সোহানের দুনিয়াদারি উলটপালট হয়ে গিয়েছে, নাক ফেটে অনবরত রক্ত পড়ছে। রক্তের কারণে চেহারার নকশা বদলে গিয়েছে সোহানের, সারা মুখে রক্ত লাল হয়ে গিয়েছে। মাটির মধ্যে শুয়ে নাক চেপে ধরে আছে সোহান। তনু সোহানের অবস্থা দেখে সোহানের কাছে দৌড়ে আসে। আকাশ সোহানের অবস্থা সত্যি 12টা বাজিয়ে দিয়েছে। এত সময়ের প্রতিশোধ আকাশ একেবারে উঠিয়ে নিয়েছে হিসেব বরাবর। তবে আকাশের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তনুর আচরণে। রক্ত দুজনের শরীর থেকেই পড়ছে, কিন্তু তনু তাকে নয় সোহানকে সামলাচ্ছে। রক্তের সাথে চোখের জল ঝর্ণার পানির নাই টলমল করে পড়ছে আকাশের চোখ থেকে। হতবাগার মতো তাকিয়ে আছে তনুর দিকে আকাশ, আর তনু সোহানকে সামলে মাটি থেকে ধরে উঠে বসায়। আকাশের উপর প্রচন্ড রাগ উঠে যাচ্ছে তনুর, ইচ্ছে করছে আকাশকে এখনই খুন করে ফেলতে। তবে এমনটা করা সম্ভব নয়, কারণ অনেক মানুষজন রয়েছে উপস্থিত, তার উপরে একটা মানুষকে খুন করা 2-4টে কথা নয়। সোহানকে কোনো মতে সামলে রাগান্বিত কণ্ঠে আকাশকে বলে, আকাশ এই মুহূর্তে তুই আমার অফিস থেকে বের হ, না হয় কিন্তু আমার হাতে তোর কোনো অঘটন ঘটবে। তোর কত বড় সাহস, তুই আমার সোহানের শরীরে আঘাত করিস, তুই এর জন্য কখনোই ক্ষমা পাবি না আকাশ, একদম জানে মেরে ফেলবো তোকে। আমার সোহানের গায়ে হাত উঠানোর ফল তোকে অবশ্যই ভোগ করতে হবে। অবশ্য আমার সমস্ত প্রতিশোধ নেওয়া শেষ তোর উপরে, কিন্তু একটু আগে যেটা করলি সেটার কারণে আমি নয়, সোহান তোর উপরে নিজেই প্রতিশোধ নিবে। আর সেই সময় আমি সোহানকে সঙ্গ দিব। তুই নিজের জীবনে আরো একটা মুসিবত ডেকে এনেছিস সোহানের উপরে হাত তুলে। আমার প্রতিশোধের পালা শেষ, কিন্তু সোহানের নতুন করে পালা শুরু হয়েছে। তুই পাতালে গিয়ে লুকিয়ে থাকলেও সোহান তোকে খুঁজে বের করবে। এবার আমার চোখের সামনে থেকে দূর হ, আগামীতে জানো আর কখনো তোর সাথে আমার দেখা না হয়, আর যদি হয়েও থাকে তাহলে জানো তোর লাশের সাথে আমার দেখা হয়। এখন বের হ তুই আমার অফিস থেকে, তোর মতো ছোট লোক আমার অফিসে থাকার কোনো যোগ্যতাই রাখে না। তনুর কথা শুনে আকাশের প্রচন্ড হাসি পায়। তনুর কথায় কোনো প্রত্যুত্তর না করে সজোরে হাসতে হাসতে তনুর অফিস থেকে বেরিয়ে চলে যায়। আপদ বিদায় হয়েছে। আকাশ চলে যাওয়ার পর তনু কয়েকজনের সাহায্য নিয়ে সোহানকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় সোহানের নাকের ভিতরে হালকা করে চোট লেগেছে, তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তনু শান্তিতে নিঃশ্বাস ফেলে ডক্টরের কথা শুনে। ভিতরে ভিতরে বেশ আনন্দ লাগছে তনুর। একে তো সোহানের তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, দ্বিতীয় আকাশের উপরে আসছে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়েছে। সোহানকে ডাক্তার দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে তনু। আনন্দের কোনো সীমা নাই তনুর, এর আগে কখনো তার কোনো কিছু নিয়ে এতটা আনন্দ হয়নি। আজ যে আনন্দটা হচ্ছে আকাশের উপরে প্ল্যান মোতাবেক সমস্ত প্রতিশোধ নিতে পেরে। খুশি মনে বাসায় এসে নিজের মাকে বলে, মা আজ আমি বেশ খুশি, জানো আজ আমি ওই আকাশের উপরে সমস্ত প্রতিশোধ নিয়েছি। আমার বাবার প্রতিশোধ এবং আমাকে করা অপমানের শোধ আজ আমি আকাশের উপর তুলেছি। অফিসের সকল কর্মচারীদের সামনে তাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছি, আর সেই সঙ্গে তাকে সোহানের হাতে মায়েরও খাওয়াইছি। আমার কি যে আনন্দ হচ্ছে জানো মা, আমার এই জীবনের সবচাইতে বড় পূর্ণতা জানো আজ আমি পেয়েছি আকাশের উপরে প্রতিশোধ নিতে পেরে। একেবারে নাক মুখ ফাটিয়ে দিয়েছে সোহান আকাশের। আমায় অপমান করার সমস্ত ফল আজ আকাশ পেয়েছে। কত বড় সাহস তার, সে আমায় অপমান করেছিল প্রেমের প্রপোজাল দেওয়ায়। আজ তার স্ট্যাটাস তাকে বুঝিয়ে দিয়েছি। রাস্তার টুকাই হয়ে আমার সাথে বাহাদুরি দেখায়, আজ একদম পরিপূর্ণ ক্ষোভ মিটিয়েছি আকাশের উপরে। তনুর সমস্ত কথাবার্তা শুনে তাকে তনুর মায়ের চোখ দিয়ে পানি চলে আসে। মেয়ের কথাবার্তা শুনে নিজেকে দমানো মুশকিল হয়ে উঠেছে তনুর মায়ের। কোষে তনুর 2 গালে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় তনুর মা। তনু আশ্চর্য হয়ে তার মায়ের এমন আচরণে গালে হাত দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে, মা তুমি আমায় মারলে কেন?
তোমার তো আমার খুশিতে খুশি হওয়া উচিত ছিল। সেই জায়গায় তুমি আমার থাপ্পড় মারলে। তনুর মা বলল, হ্যাঁ মেরেছি, কারণ তুই যে বড় অন্যায়টা করেছিস আকাশের উপরে, সেটা এর আগে দুনিয়ার বুকে কেউ কারোর সাথে করেনি। তনু বলল, মা আমি কিসের অন্যায় করেছি আকাশের উপরে? অন্যায় তো সে আমার সাথে করেছে, তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায় আমাকে অপমান করেছে। আমার বাবার দুঃসময়ে তারা সাহায্য না করে আমার বাবাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল। আজ তাদের কারণে আমার বাবা বেঁচে নেই, তার উপরে সে আমার পার্টিতেও অপমান করেছে। আর তুমি বলছো আমি তার উপরে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়ে অন্যায় করেছি। তনুর মা বলল, হ্যাঁ তুই অন্যায় করেছিস, আর তোর অন্যায়টা এত বড় যার কারণে সৃষ্টিকর্তার আরশ কেঁপে উঠেছে। তনু, তুই একটা নির্দোষ ছেলের উপর প্রতিশোধ নিয়েছিস, যেটার কারণে তুই এই জীবনে হয়তো কোনোদিনও ক্ষমা পাবি না। তনু বলল, মা আকাশকে তোমার কোন দিক দিয়ে নির্দোষ মনে হয়? সে যে আমার সাথে এত কিছু করেছে সেই সব কি তোমার কাছে কিছুই মনে হচ্ছে না? তনুর মা বলল, না মনে হচ্ছে না, কারণ তুই এখনো সত্যিটা জানিস না। তনু বলল, কিসের সত্য আমি জানি না মা? তনুর মা বলল, শুনতে চাস? তনু বলল, শুনতে চাই। তনুর মা বলল, ঠিক আছে বলছি, তবে আমি কখনো চাইনি তোকে এই সত্যিগুলো বলতে, কিন্তু শেষমেশ বাধ্য হচ্ছি বলতে। শুরুতেই তোর বাবার কথা দিয়ে শুরু করি। তোর বাবা সেলিম সাহেব একসাথে বিজনেস করত, কিন্তু মাঝপথে তোর বাবাই সেলিম সাহেবের থেকে আলাদা হয় অন্য একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে অধিক পরিমাণ লাভের জন্য। আর সেটাই তোর বাবার কাল হয়েছে। তোর বাবা সেলিম সাহেবকে রেখে যেই কোম্পানির সাথে শেয়ার বিজনেস করেছে সেই কোম্পানি তো ডুবেছেই, সাথে তোর বাবাকেও ডুবিয়েছে। তোর বাবার সমস্ত টাকা পয়সা নিজের কারণেই হারিয়েছে। সেলিম সাহেব অনেকবার তোর বাবাকে বুঝিয়েছিল এমনটা না করতে, কিন্তু তোর বাবা সেলিম সাহেবের একটা কথাও শোনেনি। উল্টো আরো ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল তোর বাবা নতুন করে বিজনেস করার জন্য। সেলিম সাহেব তোর বাবার কারণে প্রচন্ড কষ্ট পেয়েছে, কিন্তু তারপরেও তোর বাবার বিপদে সেলিম সাহেব এগিয়ে এসেছিল, কিন্তু তোর বাবা নিজেই সাহায্য নেয়নি, কারণ এমনিতেই সেলিম সাহেবের কথা না শোনায় তোর বাবা প্রচন্ড লজ্জাবোধ কাজ করছিল, তাই তোর বাবা সেলিম সাহেবের সাহায্য নেয়নি। আর এই বিষয়টা থেকে তুই নিজেও বেখবর। অবশ্য তোকে ইচ্ছা করেই জানানো হয়নি, কারণ তোর বাবা অতিরিক্ত অর্থের লোভ করতে গিয়ে সব হারিয়েছে। সেটা তুই জানতে পেলে তোর নজরে তোর বাবা নিচে নেমে যাবে, তাই তোর বাবা সেটা তোকে জানাতে বারণ করেছে। এরপর যখন তোর বাবা মারা যায় তখন তোর বাবা লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা নিয়ে নেয়, কিন্তু তারপরেও লোন পুরোপুরি পরিশোধ হয় না। তখন আকাশের বাবা নিজে বাকি টাকা পরিশোধ করেছে। এবার আসি আকাশের কথাই। তুই আকাশকে কখন থেকে ভালোবাসিস সেটা আমি জানি না, তবে তুই যখন ক্লাস 7-8-এ পড়িস তখন থেকে আকাশ তোকে পছন্দ করে। তোর আর সোয়ানের বিষয়টা সে সহ্য করতে না পারায় পার্টিতে সে তোকে অপমান করেছে। আর গত 5 বছর আগে সে তোকে যেই অপমানটা করেছে সেটা ইচ্ছা করেই করেছে, কারণ যাতে করে আমাদের যেই নাম ডাকটা খারাপ হয়েছে সেটা তুই আবার ফিরিয়ে আনতে পারিস। তখন সে তোর আচরণে সাড়া দিলে তুই আজ কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতি না। তোকে অপমান করে সে তোর মধ্যে একটা জেদ ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তুই তোর বাবার চাইতেও অনেক বেশি নাম ডাক অর্জন করতে পারিস। আকাশ তোকে এবং আমাদের পরিবারকে অনেক ভালোবাসতো, তাই আমাদের ভালোর জন্য সে এমনটা করেছে। এমনকি তুই যেই টাকায় বিজনেস করছিস সেটা আকাশেরই দেওয়া টাকা, কিন্তু আকাশ তোকে এইসব বিষয়ে কখনো না বলতে বলেছে, কারণ সে চায় না তুই তার কাছে কখনো ছোট হয়ে থাক। এমনকি সে তোর বিপদে উপকার করেছে, সেই কারণে তুই তাকে ভালোবাস। সে সবসময় চাইতো তোদের ভালোবাসাটা যেন পিওর হয়, কখনো যেন তোদের ভালোবাসার মধ্যে তার উপকারের প্রসঙ্গটা না আসে। তার জন্যই সে সবসময় এইসব কথা লুকিয়ে গেছে, এমনকি আমাকেও বারণ করছে কখনো তোকে এইসব বিষয়ে না বলতে। তাই আমি তার দেওয়া টাকা তোকে দিয়ে বলেছিলাম এইসব আমার নিজের জায়গা জমি বিক্রি করার টাকা, কিন্তু সত্যিকার অন্তে টাকাটা আমার আকাশ দিয়েছিল তোকে দেওয়ার জন্য। আমার কোনো জায়গা জমি ছিল না, কিন্তু তুই কি করলি? তার দেওয়ার টাকায় রাজপ্রসাদ বানিয়ে সেই রাজপ্রসাদে দাঁড়িয়ে তাকেই অপমান করলি। হায় রে তনু, তোর কিছু থাকবে না রে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমি তোর মা হয়ে বলছি, তুই কোনো কুল কিনারা খুঁজে পাবি না, সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তোর। অন্যায়ভাবে কখনো মানুষের উপরে প্রতিশোধ নিলে সৃষ্টিকর্তার আরশ কেঁপে ওঠে। তার মনের আঘাতে তুই যে রাজপ্রসাদ বানিয়েছি সেই রাজপ্রসাদের একটা ইটের টুকরো খুঁজে পাবি না। আমার কথাটা মিলিয়ে নিস তুই। তনুর মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর তনু তার মায়ের মুখ থেকে সমস্ত সত্যি শোনার পর যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। সারা শরীর থরথর করে কাঁপছে তনুর, মনের ভিতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। নিজের মায়ের মুখ থেকে অপ্রিয় সত্যিগুলো শোনার পর নিজের অনিচ্ছাতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে। কলিজাটা বেধড়ক ভাবে মোচড় দিচ্ছে তনুর, মনে হচ্ছে জানো কেউ নিজের হাত ধরে কলিজাটাকে কসলাচ্ছে। ধবাস করে মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে শুরু করে তনু। নিজের হাত দিয়েই সে সবকিছু শেষ করে ফেলেছে। কত বড় ভুল করেছে সেটা সে এখন উপলব্ধি করতে পারছে, কিন্তু এখন উপলব্ধি করে আর কি হবে? যা হবার তা তো হয়েই গিয়েছে। মেয়ের কান্নাতে মায়ের কলিজায় এক ফোঁটাও ফরক পড়ছে না।
যেখানে সন্তানের কান্নায় মায়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়, সেখানে তনুর কান্নায় তনুর মায়ের ভিতর পর্যন্ত পৌঁছাছে না। এত বড় পাপ করেছে তনু। উল্টো আরো রাগান্বিত কণ্ঠে মেয়েকে বলে, এখন কাঁদছিস কেন? তোর তো আনন্দে থাকার কথা, প্রতিশোধ নিতে পেরে। আমি বারবার বলছিলাম এমনটা করিস না, যা হবার হয়ে গিয়েছে গত 5 বছর আগে। কিন্তু না, আমার কথা অমান্য করে তুই ঠিকই প্রতিশোধ নিয়েছিস। আসলে তোর মতো মেয়ে আমি গর্বে ধরে নিজের গর্বকে কলঙ্কিত করেছি, এছাড়া আর কিছুই নয়। একদম কাঁদবি না, কাঁদলে গলা টিপে মেরে ফেলবো। মায়া কান্না থামা। তনু বলল, ও মা প্লিজ এইভাবে বলো না, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে। মা প্লিজ আমাকে একটা বার শুধরানোর সুযোগ দাও। তনুর মা বলল, আমার কাছে সুযোগ চেয়ে কোনো লাভ নেই, সুযোগ যার কাছে চাইলে কাজ হবে তার কাছে গিয়ে চাম। তনু মাটি থেকে উঠে দাঁড়ায়। তার মা ঠিক কথাই বলেছে, ক্ষমা তার আকাশের কাছে চাওয়াই উচিত। 1 সেকেন্ডও আর দেরি না করে গাড়ি নিয়ে আকাশের বাসায় চলে যায়। কিন্তু আকাশের বাসায় গিয়ে জানতে পারে আকাশ বাসায় যায়নি। বাসায় না পেয়ে গাড়ি নিয়ে এই দিক সেই দিক পাগলের মতো খুঁজতে থাকে আকাশকে, কিন্তু কোথাও আকাশের দেখা মেলে না। অসংখ্যবার ফোন করে, কিন্তু ফোন প্রতিবারই বন্ধ আসে। তনু না খেয়ে দিয়ে সেই বিকাল 4টা থেকে আকাশকে খুঁজে বেড়াচ্ছে। রাতের বাজে 11টা, এখনো আকাশের দেখা মেলেনি। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে আকাশের মায়ের কাছে ফোন করে জিজ্ঞেস করে আকাশ বাড়ি গিয়েছে কিনা। কিন্তু আকাশের মা ভয়ার্ত কণ্ঠে জানায় আকাশ এখনো বাসায় ফেরেনি। এত রাত হয়ে গেছে কিন্তু এখনো আকাশ বাড়ি ফেরেনি। হতাশাগ্রস্ত হয়ে ছেলের বাড়ি ফিরে আসার প্রত্যাশায় বসে আছে রহিমা বেগম। ওইদিকে তনুর ভিতরেও প্রচন্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে। আবারও গাড়ি করে খুঁজতে শুরু করে আকাশকে। রাতের বাজে 12টা, এখনো অব্দি আকাশের খোঁজ মেলেনি। এত খোঁজার পরেও না পেয়ে হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে তনু। শরীর প্রচন্ড ক্লান্ত, চোখের পানি গলাবে এখনো পড়ছে সেই বিকাল থেকে। বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে প্রবেশ করে। এমন সময় হুট করে তনু দেখে আকাশ তার রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। তনু আকাশকে দেখতে পেয়ে কোনো কথাবার্তা ছাড়া এক দৌড়ে আকাশের কাছে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ কোনো কথাবার্তা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তনু উপলব্ধি করতে পারে আকাশের মনে প্রচন্ড অভিমান জন্মেছে। অভিমান ভাঙাতে আকাশের চোখে মুখে অসংখ্য চুমু এঁকে দেয় তনু, কিন্তু তাও আকাশ কোনো কথাবার্তা বলে না। তনু বুঝতে পারে আকাশের রাগ এভাবে ভাঙবে না। আকাশের রাগ ভাঙাতে হলে অন্য কিছু করতে হবে। হাত চেপে ধরে আকাশকে নিয়ে সোজা ছাদে চলে যায়। এরপর ছাদের এক জায়গায় নিয়ে গিয়ে পাশাপাশি বসে এক একবার এক একটা করে আকাশের রাগ ভাঙানোর চেষ্টা করে। কখনো আকাশের গালে চুমু খাচ্ছে, কখনো আকাশকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। এভাবে 2 ঘন্টা কেটে যায়। অবশেষে 2 ঘন্টার প্রচেষ্টার পর আকাশের রাগ ভাঙে। তনুর কাছে পারস্য বিজয় করার মতো লেগেছে আকাশের রাগ ভাঙানোটা। তনুর পাগলামি দেখে মুচকে এসে দেয় আকাশ। তনুর মুখেও হাসি ফুটে ওঠে আকাশের রাগ ভাঙাতে পেরে। এমন সময় তনুর কাছে একটা ফোন আসে। কাদের মধ্যে ঝুলে থাকা ছোট্ট সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে তনু। তখনই অপর পাশ থেকে একজন বলে ওঠে, 2 ঘন্টা আগে রোড অ্যাক্সিডেন্টে একজন লোক মারা গিয়েছে। জিনার শরীর অ্যাক্সিডেন্টে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আমরা কোনোভাবেই শনাক্ত করতে পারছি না কে লোকটা, তাই লাশের বিষয়ে কাউকে ইনফর্ম করতে পারছিলাম না। তবে আমরা ওনাকে সার্চ করে শুরুতেই ওনার একটা মানি ব্যাগ পেয়েছি, যেখানে স্বর্ণকারের দোকানের একটা রিসিট ছিল। এছাড়া আর কোনো আইডেন্টি ছিল না। তাই আমরা রিসিটের দেওয়ার নাম্বারে ফোন করেছিলাম। তখন উনি বলল ওনাকে চিনে না। তবে কয়েকদিন আগে উনি কানের একজোড়া দুল বন্ধক দিয়ে 10,000 টাকা নিয়েছে। এছাড়া উনার বিষয়ে আর কিছুই জানে না। কিন্তু একটু আগে ঘটনাস্থলে আমরা একটা ফোন খুঁজে পেয়েছি, যেটা বন্ধ ছিল। তবে আমরা ফোনটা চালু করার পর দেখি আপনার নাম পার্টনার দিয়ে সেভ করা এবং আপনার নাম্বারে অনেকগুলো মিস কল। তাই আমরা আপনাকে ফোন করেছি। আপনি কি উনার কিছু হন? তনু লোকটার কথা শুনে পাশে তাকাতেই দেখে আকাশ নেই। তনু বুঝে ফেলে এত সময় তার সাথে কেউই ছিল না। আকাশ 2 ঘন্টা আগেই রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আর সে নিজেই নিজের সাথে এত সময় একা একা বক বক করেছে। তনুর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সেই সঙ্গে তনু বিকট আওয়াজে এক চিৎকার মারে। মনে হচ্ছে জানো কেউ তনুর বুকে ছুরি মেরেছে। তনু চিৎকার করে কান্না শুরু করে দেয়। আর সেই সঙ্গে চিৎকার করে বলতে থাকে, আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি আমায় উচ্চাসনে বসিয়েছো আর আমি তোমায় মৃত্যু উপহার দিয়েছি। আজ আমি জেনে গেছি তুমি সেই দিন টাকাগুলো কোথা থেকে পেয়েছিলে। আমায় অনেক বড় সারপ্রাইজ দিয়েছিলে তুমি সেই দিন। আর পরিশেষে আমিও তোমায় সারপ্রাইজ দিলাম অপমান আর লাঞ্ছনা করে। আকাশ প্লিজ ফিরে এসো। আমি তোমার পা ধরে নিজের ভুলের জন্য ক্ষমা চেতে চাই। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। প্লিজ ফিরে এসো আকাশ। তনু চিৎকার করে কান্না করছে আর পাগলের মতো প্রলাপ করছে। তনু হয়তো ভুলে গেছে যে একবার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেয় সে আর কখনোই ফিরে আসে না। সঠিক বেলা ফুরিয়ে গেছে। অবহেলায় 1000বার চাইলেও সেটা আর কাজে দিবে না। একটা প্রবাদ আছে, সবকিছুর সাথে আপদ চললেও নিজের আত্মসম্মানের সাথে কখনো আপদ চলে না। কিন্তু তনু আকাশের সেই আত্মসম্মানটাকেই সকলের সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সেজন্য আকাশ অভিমান করে মৃত্যুর সাথে আপোষ করেছে। আর কখনো সে ফিরবে না। হারিয়ে গেছে সে। আর অবহেলায় মাথায় ঠেকিয়ে কাঁদছে তনু।
তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবা। আর নেক্সট